স্ট্র্যাটেজি। আজকে সবাইকে ওয়েলকাম করছি আনস্টপেবল বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি। আজকের প্রোগ্রামে বরাবরের মতো কোচ কাঞ্চন আমি আপনাদের সাথে আছি। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, হাউ টু গ্রো, স্কেল অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর প্রফিট ইউজিং ইফেক্টিভ স্ট্র্যাটেজি। ইফেক্টিভ স্ট্র্যাটেজিগুলো ইউজ করে কিভাবে আমরা আমাদের বিজনেসকে গ্রো করব, স্কেল করব অ্যান্ড ম্যাক্সিমাইজ প্রফিট জেনারেট করব, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে একটু আমরা বোঝার চেষ্টা করি গ্রোথ ব্যাপারটা কি, বিজনেস গ্রোথ। Business growth is a stage where the business reaches the point for expansion and seeks additional option to generate more profit. অর্থাৎ এটা এমন একটা স্টেজে বিজনেসটাকে নেওয়া, এমন একটা পয়েন্টে বিজনেসটাকে নেওয়া যেখান থেকে আমরা এক্সপানশনটা করতে পারি অ্যান্ড আমরা এডিশনাল প্রফিট জেনারেট করতে সক্ষম হই। দিস ইজ গ্রোথ স্টেজ। বাট গ্রোথের পাশাপাশি আরেকটা শব্দ আমরা প্রায়ই শুনে থাকি, সেটা হলো স্কেল আপ। এখন এই দুইটা জিনিস কি আসলে সেম, না দুইটার মধ্যে আসলে ডিফারেন্স আছে? ডিফারেন্সটা থাকলে আসলে ব্যাপারটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো দ্য ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড স্কেলিং, স্কেলিং ইজ অ্যাডিং রেভিনিউ অ্যাট আ মাচ হায়ার রেট দেন এক্সপেন্সেস, আর গ্রোথ ইজ হোয়েন ইউ আর অ্যাডিং রেভিনিউ অন অ্যাট দ্য সেম টাইম ইউ আর অ্যাডিং এক্সপেন্সেস। সিম্পল করে যদি বোঝার চেষ্টা করি ব্যাপারটা, অর্থাৎ ধরেন আপনার বিজনেসে আপনার এখন 100 টাকা প্রফিট হয়। এখন গ্রোথ কোনটা? এই 100 টাকা প্রফিট হতে আপনার 20 টাকা মার্কেটিংয়ে খরচ করেন আপনি। পরে আপনি চিন্তা করলেন 20 টাকা মার্কেটিংয়ে খরচ করার কারণে যদি 100 টাকা হয়, তাহলে আমি এক কাজ করি 40 টাকা মার্কেটিংয়ে খরচ করি। এখন মার্কেটিংয়ে 40 করার কারণে আপনার প্রফিট চলে গেল 200 টাকায়। তার মানে আপনার রেশিও অনুযায়ী আপনার মার্কেটিং কস্ট বাড়তেছে, সেম অনুযায়ী আপনার প্রফিট বা রেভিনিউর পরিমাণ বাড়তেছে। দিস ইজ কল্ড গ্রোথ। আর স্কেল আপ কোনটা? স্কেল আপ হচ্ছে মানে আপনি সমানুপাতিক হারে মার্কেটিং বা অন্যান্য কস্টিং বাড়াবেন না, বাট বিজনেস গ্রোথ করবে। অর্থাৎ 10 টাকা থেকে আপনি 12 টাকা করছেন, বাট বিজনেস 100 টাকা থেকে 200 টাকায় চলে গেছে। ওই ব্যাপারটাই বলার চেষ্টা করছি যে স্কেলিং ইজ অ্যাডিং রেভিনিউ অ্যাট এ মাচ হায়ার রেট দেন এক্সপেন্স। এক্সপেন্সের তুলনায় মাচ হায়ার রেটে হলে সেটা হলো স্কেল আপ। আর গ্রোথ হচ্ছে আমি গ্রোথ আনতে গিয়ে আমি ইনভেস্ট বাড়াচ্ছি, আমি মার্কেটিংয়ে এফোর্ট বাড়াচ্ছি, টিম মেম্বার বাড়াচ্ছি, ডলার বুস্টিংয়ের খরচ বাড়াচ্ছি বা ক্যাম্পেইনের বাজেট বাড়াচ্ছি অথবা বিজ্ঞাপনের ব্যয় বাড়াচ্ছি, তারপর আমার বিজনেস প্রফিট বাড়ছে। দিস ইজ কল গ্রোথ। সো আমরা যেহেতু প্রাইমারি স্টেজে, এসএমইগুলো মূলত এই গ্রোথ প্ল্যান নিয়ে ফোকাস করে, স্টার্ট আপগুলো স্কেল আপ নিয়ে ফোকাস করে। তো আমরা যেহেতু এসএমই থেকেই মূলত গ্রো করার চেষ্টা করছি, আমরা গ্রোথ স্টেজটাকে ডেভেলপ করে দেন আমরা স্কেল আপে যাব। তো আজকে আমরা মূলত গ্রোথের এই ব্যাপারটাকে ডিপ ডাউন করার চেষ্টা করব। সো বিজনেস গ্রোথ বলতে আমরা যখনই সিম্পল করে বলি, সবার মাথায় সিম্পল যে জিনিসটা কাজ করে, গ্রোথ মানে সেলস, অনেক টাকা সেলস বেড়ে যাওয়া অথবা রেভিনিউ বেড়ে যাওয়া। বাট এটা আসলে অ্যাকচুয়াল গ্রোথ না। বিজনেস গ্রোথ ইজন্ট মেজারেবল ইন ওয়ান ডাইমেনশন। আমরা সেলস বা রেভিনিউ দিয়ে একটা ডাইমেনশন থেকে বিজনেস গ্রোথটাকে চিন্তা করি, বাট এটা একটা হলিস্টিক গ্রোথ হতে হবে। এখন আমি এজ এ শরীরের তুলনায় আমার পেট শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এটা একটা গ্রোথ, কিন্তু সমানুপাতিকভাবে আমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি না বাড়ে, তখন এটাকে উইয়ার্ড দেখাবে, মানে এটা অকওয়ার্ড ফিল হবে আরেকজনের সামনে যে শুধু পেট বেড়ে যাচ্ছে। সো আমরা শুধুমাত্র সেলস বাড়লো বা শুধুমাত্র রেভিনিউ বাড়লো, অন্যান্য জায়গায় যদি প্রপারলি গ্রোথ না হয়, এক সময় এটা আশঙ্কা থাকে কোম্পানিটা ধস নামার। সো সেম এজ আমরা যদি ইভেলির কথা বলি, তারা শুধু ইচ্ছা মতো সেলস গ্রোথ আনছে, কিন্তু অন্যান্য জায়গায় মানে কাস্টমার সার্ভিস, ব্র্যান্ডিং এর ব্যাপার, কোম্পানি ভ্যালু, অন্যান্য জায়গার গ্রোথগুলো প্রপারলি হয় নাই, কিন্তু একসময় জিনিসটা ভেঙে পড়ছে। সো ইনস্টেড আ হোল রেঞ্জ অফ characteristic needs to be taken into account when speaking about a growing business, including কি কি থাকবে তাহলে ওভারঅল গ্রোথের মধ্যে? নাম্বার 1 থাকবে এখানে আমার সেলস, এটা গ্রোথ করবে, আমার রেভিনিউ গ্রোথ করবে, আমার কোম্পানি ভ্যালু বাড়বে, আমার মার্কেট শেয়ার বাড়বে, আমার নাম্বার অফ কাস্টমার বাড়বে, আমার নাম্বার অফ এমপ্লয়িজ এন্ড আমার অফিস সেট আপ আদার সবগুলো জায়গায় এট এ টাইম। আমার শুধুমাত্র সেলসে ফোকাস করলাম, সেলস অনেক ভালো হইতেছে, বাট সেলস বেশি হচ্ছে ঠিকই, কিন্তু আমি সেলসগুলো যদি সেই ইভেলির মতো 90%, 80%, 50% ডিসকাউন্টে করি, তাহলে আমার রেভিনিউ কিন্তু গ্রোথ হচ্ছে না। তার মানে ইটস সেলসই সবসময় আলটিমেট গ্রোথ না। তাহলে সেলস গ্রোথের সাথে সাথে আমার রেভিনিউ গ্রোথটা ইম্পর্টেন্ট। এখন আমি
সেলস এবং রেভিনিউ গ্রোথ করতে গিয়ে আমি কি করলাম, এমন সব প্রোডাক্ট বেচা শুরু করলাম বা এমনভাবে জিনিসগুলোর মার্কেটিং করা শুরু করলাম যেটা আনইথিক্যাল ওয়ে বা প্রপার চ্যানেল মেনটেন করে না, তখন কি হবে, কোম্পানির ভ্যালুটা তখন নষ্ট হবে। তো আলটিমেটলি তখন কোম্পানির ভ্যালু যদি নষ্ট হয়, ভ্যালু গ্রোথটা যদি কোম্পানির প্রপারলি না হয়, ওই সেলস এন্ড রেভিনিউ দিয়েও লং রানে কোম্পানিটা কিন্তু সাস্টেইন করবে না। অনেকে কি করে, বাজে প্রোডাক্ট বানায়, কম দামি প্রোডাক্ট বানিয়ে এইটাকে মার্কেটিং এ বেশি টাকা দিয়ে বা দোকানদারকে বেশি ভলিউমে ইনকাম দিয়ে সেলস করে, কিন্তু কি হয় এতে, আলটিমেটলি প্রোডাক্টটা যেহেতু ভালো না, কোম্পানির ভ্যালুটা তখন নষ্ট হয়ে যায়। ওই ব্র্যান্ডের কিছু দেখলে মানুষ তখন আর কিনতে চায় না। তার মানে আমাদের সেলসের সাথে সাথে রেভিনিউ গ্রোথটা ইম্পর্টেন্ট, পাশাপাশি কোম্পানির ভ্যালু, আমি যে সেলসটা করছি এটা কিভাবে করছি ইম্পর্টেন্ট, এটা কি কাস্টমারের মাথায় আমার কোম্পানির একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে কিনা, নাকি আমি একটা আগডুম বাগডুম বলে একটা অফার দিয়ে সামথিং একটা মিথ্যা প্রলোভন দেখিয়ে যে আমার প্রোডাক্ট এই কাজ করে এটা বলে আমি সেলস এন্ড রেভিনিউ করে ফেললাম, কিন্তু আমার প্রোডাক্ট খেলেই আপনি 2 দিনের মধ্যে 10 কেজি ওজন কমায় ফেলবেন, স্লিম হয়ে যাবেন, এটা হয়ে যাবেন, আপনি হেলদি হয়ে যাবেন, মানে এরকম দেখবেন যে অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু আলটিমেটলি কি হয়, এরা একটা শর্ট টাইমে ভালো পরিমাণে সেলস এন্ড রেভিনিউ করে, কিন্তু লং রাইনে কোম্পানির ভ্যালুটা যেটা সেটা কিন্তু তাদের তৈরি হয় না। দেন যেটা মার্কেট শেয়ার, আমার মার্কেট শেয়ার অর্থাৎ একটা প্রোডাক্টের যদি মার্কেট থাকে 100 কোটি টাকার, তাহলে ডে বাই ডে আমার এই মার্কেটে আমার শেয়ারের পরিমাণ বাড়াইতে হবে। আমি যদি এখন 20% ধরে থাকি, তার মানে আমার 20 কোটি টাকা হচ্ছে, আমার টার্গেট থাকবে এটা 20 কোটি টাকা থেকে 30, 40, 50%, মানে যতটুকু মার্কেট শেয়ার আমি ক্যাপচার করতে পারি, দিস ইজ গ্রোথ। অ্যান্ড নাম্বার অফ কাস্টমার, এটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। এখন আপনি যদি দেখেন যে লং রান ধরে আপনার একই রকমের কাস্টমারগুলোই কিনে, নতুন কাস্টমার আপনার পাইপলাইনে কম তৈরি হয়, তার মানে নাম্বার অফ কাস্টমার আপনার বাড়তেছে না, তাহলে এটা একটা আশঙ্কা থাকে যে আপনার ওই পুরনো কাস্টমাররা যদি একসময় কমে যায়, তার মানে আপনি একটা নির্দিষ্ট জায়গায় স্টাক হয়ে আছেন যে ওই কাস্টমাররাই বারবার কিনে, বাট নতুন কাস্টমার কম হয়। সো নাম্বার অফ কাস্টমারটা একটা গ্রোথের পার্ট, যে আমার কাস্টমার সংখ্যা বাড়তেছে কিনা। অ্যান্ড নাম্বার অফ এমপ্লয়িজ অ্যান্ড মোর, এমপ্লয়িজ অ্যান্ড মোর বলতে বুঝাচ্ছি যে আমি এই গ্রোথগুলো সবই করলাম, উপরের সবগুলো গ্রোথ পারফেক্ট, কিন্তু আপনার নাম্বার অফ এমপ্লয়িজ যদি না বাড়ে, তাহলে যেটা হবে আলটিমেটলি কাস্টমার সার্ভিসটা প্রপার হবে না। অনেকেই দেখবেন যে 5 জন এমপ্লয়ি দিয়ে শুরু করছে, মাসে এখন 5 লাখ, মাসে 50 লাখ, তখনও এমপ্লয়ি 5 জন, মাসে 5 কোটি, তখনও এমপ্লয়ি 5 জন, তার চিন্তা এমপ্লয়ি বাড়াইলেই তো আমার খরচ হবে, সো দরকার কি আমার এই অল্প এমপ্লয়ি দিয়ে আমার চলুক, আমার প্রফিট বেশি হোক। কিন্তু এতে যেটা হয় আলটিমেটলি কাজগুলোতে হ্যাম্পার হইতে থাকে, এটা শর্ট রানে বোঝা যায় না, একটা লং রানে এই জিনিসটা পরে কাজ করে, আরে সার্ভিস তো ঠিক মতো দিতে পারতেছেন, এই দিক ঠিক আছে তো ওই দিক ঠিক নাই, একই এমপ্লয়ির ঘাড়ে অতিরিক্ত চাপ পড়ে, তখন কোম্পানির সিস্টেমগুলো তখন ভেঙে যায়। তার মানে এই গ্রোথ ওয়ার্ডটা আমরা যখন চিন্তা করব, আমাদের মাথায় এতদিন যেটা ছিল গ্রোথ মানি হচ্ছে সেলস এন্ড রেভিনিউ, নো, গ্রোথ মানি হলিস্টিক গ্রোথ। গ্রোথ মানি একটা বাচ্চার গ্রোথ মানি কি তার মাথা খুব বড় হইতেছে বা পেট খুব বড় হইতেছে, না, এই বাচ্চাটা সমানভাবে সে কথা বলতে শিখতেছে কিনা, তার দাঁত গজাচ্ছে কিনা, তার চুল হচ্ছে কিনা, তার হাত পা শরীর সমানভাবে বড় হচ্ছে কিনা। একটা বাচ্চার ক্ষেত্রে যেমন আমরা হলিস্টিকলি তার গ্রোথটা চিন্তা করি, ঠিক মতো না হলে আমরা ডক্টরের কাছে নিয়ে যাই, যেই ভিটামিনের অভাব সেই ভিটামিনের অভাবটা পূরণ করার জন্য আমরা ফুড বা বিভিন্ন ধরনের ওষুধপত্র খাওয়ানো হয়। সেইম অ্যাজ একটা কোম্পানির গ্রোথ মিনস হচ্ছে নট অনলি মনিটারি গ্রোথ, আমার পুরো জিনিসটা প্রপারলি গ্রোথ না করলে একসময় অনেক টাকা আসলেও দেখবেন যে লং রানে বিজনেসটা সাস্টেইন করবে না। সো সাস্টেনেবল বিজনেসের জন্য আমাদের এই প্রত্যেকটা জায়গায় গ্রোথটা খুব ইম্পর্টেন্ট। গ্রোথের 5টা স্টেজ, 5 স্টেজেস অফ গ্রোথ। নাম্বার 1 কি, আমরা যখন ব্যবসাটা শুরু করি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ গ্রোথ। কেন, আমরা যারা চিন্তা করছি আমরা এখন জবে আসি বা আমি পার্ট টাইম একটা বিজনেস করবো কিনা ভাবছি, অথবা জবটা ছেড়ে দেবো, সামথিং ভাবনা আমাদের মধ্যে আছে। এখন এই যে যে ভাবনাটা, এটা আপনার মাথার মধ্যে আছে আমি একটা ব্যবসা করব, এই যে মাথায় থাকা ভাবনাটা, আপনি যেদিন একটা লোগো বানাইলেন, যেদিন আপনার আইডিয়াটা বা প্রোডাক্টটাকে আপনি ফাইনাল করলেন, যেদিন আপনি একটা মার্কেটিং প্ল্যান তৈরি করলেন, তখন কি হচ্ছে জিনিসটা করে, এই যে ছোট্ট করে একটা অফিস হইতে পারে, আপনার এই বাসার মধ্যে একটা রুমকে ডেডিকেটেডলি আপনার ব্যবসার জন্য আপনি রেডি করলেন, দিস ইজ এক্সিস্টেন্স, সেটা যত ছোটই হোক। আমার মনে আছে আমি যখন ব্যবসা প্রথম শুরু করি, আমার প্রথম অফিসে ভাড়া ছিল 800 টাকা, একটা টিন শেড বিল্ডিং এর একটা রুম ভাড়া নিয়েছি, 800 টাকা ভাড়া, সব মিলে হয়তো মানে রুমটা 100 থেকে 150 স্কোয়ার ফিট। জাস্ট 2টা চেয়ার কিনলাম, আমার ভিজিটর্স চেয়ার, আমার একটা চেয়ার, আর একটা 3000 টাকা দিয়ে মানে টেবিল বানানো হয়েছে। দ্যাটস মাই স্টার্টিং পয়েন্ট, দিস ইজ এক্সিস্টেন্স। কিন্তু
ওই সময় আমি প্ল্যান করলাম আমার বন্ধুদের নিয়ে, ছোট ছোট, তখন আমরা কলেজ লাইফে। তো আমাদের যেই কোচিং টোচিং করাই, আমরা কোচিং টোচিং করে আমি যেখানে কোচিং করাইতাম ওই পাশেই একটা রুম নিয়ে এটার জন্য একটা সেট আপ করলাম ব্যবসার জন্য। তো তখন কিছু বন্ধু বান্ধব নিয়ে চিন্তা করলাম যে আমরা চলেন একসাথে মিলে, আমরা তো কোচিং করে টাকা পয়সা কামাই, খেয়ে দিয়ে খরচ করে ফেলি, এই টাকাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, নিজেরা মিলে একটা বিজনেসের প্ল্যান করি, এই টাকাগুলো একসাথে রেখে চলেন একটা কোম্পানি ফর্ম করি। এই যে যত ছোটই হোক, সেটা যেই লেভেলেই হোক, হইতে পারে আপনার বাসায় একটাই রুম, ওই বেডরুমের পাশে একটা টেবিল নিয়ে বসাও এক্সিস্টেন্স, যেটা আমার কোম্পানিটা শুরু হইলো। আপনি এজন্য যেটা করবেন এক্সিস্টেন্স স্টেজে প্রথম কাজটা হচ্ছে কোম্পানি নেমিংটা করে ফেলা। নেমিংটা করে ফেললে, একটা প্রপার বিজনেস মডেল দিয়ে প্ল্যানিংটাকে ডেভেলপ করে ফেললে আপনার এক্সিস্টেন্সটা হয়ে গেল। দিস ইজ ওয়ান কাইন্ড অফ গ্রোথ। কিন্তু কেন? এটা আপনার মাথায় ছিল, এটাকে আপনি ফিজিক্যালি নিয়ে আসলেন, এক্সিস্টেন্স হইলো, বাস্তবতা পেলো, দিস ইজ এক্সিস্টেন্স। গ্রোথ নাম্বার ওয়ান, স্টেজ নাম্বার ওয়ান। স্টেজ টুতে কি হয়? এই যে এক্সিস্টেন্সটা হইলো, আপনি হয়তো পার্টনার নিলেন অথবা নিলেন না, একটা অ্যাকাউন্ট খুললেন, একটা ট্রেড লাইসেন্স বানালেন, একটা ব্র্যান্ডের ট্রেডমার্ক নিলেন। এই যে এক্সিস্টেন্সের পরে এবার কি হয়? আমরা একটা প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করি। আমরা এটা তখন মানুষের কাছে সেলস করার চেষ্টা করি। থ্রু আউট অনলাইন হইতে পারে, ফিজিক্যালি হইতে পারে, পরিচিতদের মধ্য দিয়ে হতে পারে। তার মানে কি হয়? তখন আমরা সার্ভাইভাল একটা স্টেজে যাই। আমরা এটাকে মানুষের কাছে পছন্দের করতে চাই, মানুষের কাছে চাই আমার প্রোডাক্ট এবং সার্ভিসটা সেল হোক। যখন এটা একটু একটু করে সেল হওয়া শুরু হয়, আমার হয়তো মানে পুরোপুরি লাভ হচ্ছে না, বাট মোটামুটি রান হইতেছে, দিস ইজ সার্ভাইভাল। যে রান টান হয়ে মোটামুটি আমার খরচ যা হইতেছে কাছাকাছি উঠতেছে, আমি হয়তো যেই প্রফিট পাচ্ছি এটা দিয়ে আমি চলতে পারছি না, বাট সোফার বিজনেসটা নিজে কিছু কিছু জিনিস জেনারেট করছে। হয়তো আমার দৈনিক ৫টা ৭টা সেল হইতেছে, একটা আর্নিং আসতেছে। এটার হয়তো আমি দেখা গেল চাকরি করি বিধায় আমি একটা ম্যানেজার রেখে দিছি, ও পুরো জিনিসটা ম্যানেজ করতেছে। এই যে পুরো জিনিসটা কি করতেছে? ওয়ার্ক করা শুরু করছে। আপনার প্রোডাক্ট সোর্সিং হইতেছে, এক জায়গায় আসতেছে, প্রোডাক্ট ডেলিভারি হইতেছে অথবা সার্ভিসটা ডেলিভার হইতেছে। দিস ইজ সার্ভাইভাল স্টেজ। এই সার্ভাইভালটা যখন একটু একটু প্রপারলি কাজ করে, তখন কিন্তু আমরা বুঝে যাই যে না, ভালো হচ্ছে। তখন হয়তো আমরা চাকরি বাকরি ছেড়ে যে না, আমি এখন ফুললি ড্রাইভ দিব। এই যে ড্রাইভ দিলে তখন কি হয়? আপনি হয়তো ইনভেস্টমেন্ট আবার বাড়াচ্ছেন। তখন হয়তো বাসার বেডরুমে ছিল বা বাসার পাশের রুমে ছিল, ওইটা বাদ দিয়ে এখন হয়তো আপনি একটা আলাদা অফিস স্পেস নিচ্ছেন, নিজে ফুললি অফিস করতেছেন, আরো ২-৩ জন কর্মী নিয়োগ দিয়েছেন। তার মানে এটা একটু সাকসেসের মুখ দেখতেছে। এখন আপনি হয়তো একটু বিগার আকারে সেল করতেছেন, একটু অ্যাডভার্টাইজমেন্ট বাজেট করতেছেন, একটা মার্কেটিং টিম অ্যাসাইন করছেন, একটা সেলস টিম হয়তো মার্কেটে কাজ করতেছে, অপারেশন, কাস্টমার টিম। এই যে একটু একটু করে হয়তো ১ জন ২ জন করে টিম মেম্বার দিয়ে আপনি জিনিসটাকে একটা সাকসেসের দিকে, তখন হয়তো আপনি একটা রেভিনিউ পাশাপাশি একটা প্রফিটও জেনারেট করতেছেন। যে না, আপনার অফিসের খরচ-টরচ দিয়ে মোটামুটি এখন থাকে, এই টাকা আপনি পকেটে নিতে পারছেন। এই টাকা দিয়ে আপনার ফ্যামিলিতে খরচ বেয়ার করতে পারছেন। দিস ইজ সাকসেস। এই যে গ্রোথ, স্টেজ বাই স্টেজ কিন্তু যাচ্ছি। যখন এতটুকু আমাদের হয়, তখন আমাদের অনেক ব্যবসা বাংলাদেশে যেটা দেখি স্টাক হয়ে থাকে। ৫০,০০০, ১,০০,০০০, ৮০,০০০, ২,০০,০০০। এই যে সাকসেস স্টেজে এসে আমরা যেটা হয়, উদ্যোক্তারা একটু কমফোর্ট নেয়। যে না, মোটামুটি অনেক কষ্ট করলাম, এখন হইতেছে, এখন এনজয় করব। এনজয় করা মানে কি? যা হইতেছে ওকে, আর কোনো প্রেশার নেয় না, আর একটু বড় স্কেল আপ এর চিন্তা করে না। না, এই যে যারা এটা না করে তাদের হয়তো এই সাকসেসটা, এই যে আমাদের বাপ-দাদারা যেটা করছে, যা হইতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাল ভাত খাওয়ার সুযোগ দিছে, এনাফ। বিধায় কিন্তু তারা আর বিজনেস নিয়ে বড় করবে, হয়তো এলাকায় একটা দোকান দিয়ে ভালো করছে ওইখানেই, তারা যে এটাকে কপি করে শহরে নিবে, ঢাকায় আনবে, বিভিন্ন জেলায় ছড়াবে, ব্র্যান্ড করবে, এত পেরেশানি তারা করে নাই। বিধায় ওই সাকসেসটা একটা মোটামুটি লাভ হচ্ছে, এনজয় করে গেছে। বাস স্টেজ নাম্বার 4 অ্যান্ড 5 টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারণ এই 4 এ জিনিসটা টেক অফ করে। টেক অফেই তো বিমানটা কি করলো? বিমানে উঠলেন, সিট বেল্ট বাঁধলেন, সব ওকে। এখন এই যে বিমানটা যখন টেক অফ করে, এই টেক অফটা কিন্তু একটা ধাক্কা। এই যে ওঠার সময় বিমান যখন উপরের দিকে আমরা একটা ধাক্কা অনুভব করি। তো ওই সাকসেসের পরে গিয়ে আমরা আটকে যাই কেন? বিকজ ওই টেক অফ স্টেজটা একটা ধাক্কা লাগে। কারণ এখানে স্কেল আপের ব্যাপার থাকে, ব্র্যান্ড বোঝা লাগে, এখানে কনটেন্টের ব্যাপার থাকে, ব্র্যান্ড এক্সপার্ট লাগে, প্ল্যান বানাইতে হয়, মার্কেটিং এর জন্য অনেক কিছু আইডিয়া থাকা লাগে। কারণ ততদিনে আপনার প্রোডাক্ট সার্ভিসের জায়গাটা ওকে। তো যখনই টেক অফ স্টেজে যেতে চাবেন, তখন কিন্তু ব্র্যান্ডের ইস্যু চলে আসবে, তখন মার্কেটিং ইস্যু চলে আসবে, সেলস ম্যাক্সিমাইজেশন চলে আসবে, অপারেশন সিস্টেমাইজেশন চলে আসবে। সো এই টেক অফ স্টেজটাতে আমরা যেতে চাই না। বাট এটা এই যে ধাক্কাটা না, যারা একটু এই ধাক্কাটা নেয় যে না ঠিক আছে, আমি তো অনেকদিন সাকসেস দেখলাম, এবার আমরা এখন একটু রিস্ক নেই, ওই ওই পর্যায়ে কিন্তু আবার সেই এক্সিস্টেন্ট স্টেজটা, যেমন এক্সিস্টেন্ট অ্যান্ড সার্ভাইভালে যেমন একটা রিস্ক ফ্যাক্টর থাকে, একটা বাচ্চা যেমন প্রথম ৩ মাস যেরকম একটা ইন্টেনসিভ কেয়ারে রাখে, সার্ভাইভাল স্টেজটা যেমন একটু প্রেশার,
সার্ভাইভাল থেকে সাকসেসে চলে আসতে পারলে আবার কিন্তু একটা কমফোর্ট, আবার ওই সাকসেসের কমফোর্ট ভেঙে আবার একটু টেক অফটা কিন্তু আবার একটা ধাক্কা। এই টেক অফে যে ব্যবসা বড় করব কিনা, আমি তো এতদিন কর্পোরেটে করতাম বা পাইকারি মার্কেটে করতাম, এখন কি আমি সারা দেশে ডিলার দিব কিনা, এই যে সারা দেশে ডিলার দিব কিনা একটা টেনশন, ডিলার দিলে এসআর কে দিবে, এতগুলো ডিলার ম্যানেজ কে করবে, অনেকগুলো প্রেশার মাথায় কাজ করা শুরু হয় এবং তখন আমরা চিন্তায় পড়ে যে করব কি করব না। এই জায়গায় কমফোর্টটাকে একটু ভেঙে ধাক্কা দিলেই আপনি কিন্তু টেক অফে চলে গেলেন। টেক অফটা আবার সার্ভাইভালের মতো অনেক কিছু নতুন সিস্টেম, হয়তো কখনো সফটওয়্যার বিল, অ্যাকাউন্টস ডেভেলপমেন্ট করা লাগে, বড় টিম তখন পরিচালনা করা লাগে। এই টেক অফের ধাক্কাটা নিয়ে নিতে পারলে তখন কিন্তু বিজনেসটা ম্যাচুরিটি, সারা দেশে হয়তো ৩০০ ডিলার ব্যবসা করতেছে, তখন বিজনেসটা ম্যাচুরিটি, তখন প্রপারলি একজন লিড দিতে পারলে এই বিজনেসটা সাস্টেইন করে যায়। দিস ইজ দ্য গ্রোথ স্টেজ। এখন আপনি নিজেকে একটু মিলান আপনার বিজনেসে, আপনি কোথায় আছেন? যারা জব করছেন এখনো শুরু করেন নাই, তারা স্টেজ 1 এ আছেন এখন। এক্সিস্টেন্স, আপনি এখন এক্সিস্টেন্সটা দিয়ে ফেলেন। তারপর একটু সার্ভাইভালের ড্রাইভটা করেন। এই কষ্টটা অনুভব করতে পারলে, একটু নিতে পারলে, দেন আপনি সাকসেস, এরপর টেক অফ, দেন ম্যাচুরিটি। সো টেক অফ করে যখন একটু ছড়ায় টড়ায় দিলাম, তখনও আবার রিল্যাক্স হয়ে যাওয়া যাবে না যে না ব্যবসা তো আমার সেই চলতেছে, ওকে না, তখন আপনার এই ম্যাচুরিটি স্টেজে লিডিংটা খুব ইম্পর্টেন্ট। তখন লিডিং, ইনোভেশন, নতুন কি কি হইতেছে, তখন চোখ কানটা একটু খোলা রাখতে হয় আশেপাশে, যে নতুন কোনো ব্যবসা এসে, আজকে দেখেন ধরেন উবার এসে কি করলো, রেন্টেকারের ব্যবসা একরকম খেয়ে দিল। তো এই যে যে উবারের মতো ব্যবসা চলে আসতেছে, তাহলে আমি রেন্টেকার নিয়ে না বসে থেকে আমি একটা উবার বানায় ফেলি, মানে এই চোখ কান খোলা রেখা যে প্রযুক্তির কারণে আমার ব্যবসা, কিন্তু যেমন নোকিয়া চিন্তা করলো যে আচ্ছা আমরা যেটা আছি এই প্রযুক্তি এনাফ, কিন্তু অ্যান্ড্রয়েড এসে কিন্তু খেয়ে দিল। তো এই ম্যাচুরিটি স্টেজে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে চেঞ্জেস গুলো, এই যে নতুন ডায়নামিক্স বিজনেসের যে চেঞ্জ আসতেছে, বিজনেস মডেলে যে আধুনিকায়ন আসতেছে, এইগুলোর সাথে আপডেটেড জিনিসগুলোর সাথে একটু নিজেকে অ্যালাইন রাখা, তখন যেই জায়গায় চেঞ্জেসটা আসবে ওই জায়গায় দেখবেন যে আপনি ম্যাচুরিটি স্টেজে। দেখেন আজকে কোকা কোলা কিন্তু সব সময় নতুন হিসেবে হাজির হচ্ছে। এই যে একসময় হ্যাপিনেস করছে, এখন রিয়েল ম্যাজিক বলতেছে, যে কোকা কোলা তোমাকে একটা ম্যাজিকের মতো ফিল দেয়। আজকে দেখেন লাক্স বিউটি বোল্ডনেস, এই যে বোল্ডলি বিউটিফুল ক্যাম্পেইন বানাইছে। সো এই যে কি করতেছে, ব্র্যান্ডগুলো সবসময় রেলিভেন্ট থাকে, নতুন জিনিসের সাথে অ্যালাইন থাকে। তো এই ম্যাচুরিটি স্টেজে আপনাকে খেয়াল রাখতে হবে যে অন্য কোনো সেক্টর ডেভেলপ হওয়ার কারণে, আপনার হয়তো আইটি সেক্টর অনেক ডেভেলপ হইতেছে, প্রযুক্তি আগায় যাচ্ছে, কিন্তু আপনি বসে আছেন যে না আমার এইভাবে চলবে না, এই আগানোর সাথে সাথে সে ফর ই কমার্স চলে আসে, এখন আপনি দোকান নিয়েই বসে আছেন, ধর ই কমার্স কি ব্যবসা দিবে, যাব না আমি, কিন্তু আলটিমেটলি দেখা গেল ই কমার্সের কারণে একসময় ব্যবসা বন্ধ আপনারটা। এটা যাতে না হয়। সো ম্যাচুরিটি স্টেজে এটা। তো একেকটা স্টেজে আপনার রোল কিন্তু একেক রকম। একেকটা স্টেজে আপনি যদি একটু একটু আয়েশি ভঙ্গিতে চলে যান, ব্যবসা টিকবে না। সো যেটা করা লাগবে, আপনার চোখ কান এবং আপনার টিমে এরকম লিডার বিল্ড করতে হবে। এবং আমরা গত একটা ক্লাসে শেয়ার করেছিলাম যে এই প্রজন্মের লিডার হচ্ছে সে, যে আরো লিডার তৈরি করতে পারে। এই যে আপনারাই বলছেন যে আপনার টিম এরকম আরো কপি হয়ে গেছে বা তারা, এবং এটা আমি বিলিভ করি যে তারাই এরকম একটা ব্রেভ চালানোর মতো। এবং আমার কিন্তু আল্টিমেট স্বপ্ন, ব্রেভের ক্লাস আমি নিবও না সামনে, মানে সুযোগই হবে না আসলে। আল্টিমেটলি এই যে 1 মিলিয়ন প্রজেক্ট হয়ে গেলে যেই পরিমাণ উদ্যোক্তা সামলাইতে হবে, তখন আমার আরো বড় স্কেলের কোনো প্রোগ্রামে আমার চলে যেতে হবে। তখন আমার ব্রেভ, হয়তো আমার ব্রেভের কিছু রেকর্ডেড কোর্স থাকবে, এগুলো যাবে, বাকি কোচিং গুলো আমাদের কোচরা করবে। সো দিস ইজ ম্যাচুরিটি, যে আমি এখন থেকে এই জিনিসগুলো ভাবতেছি। এখন আমি না ভেবে একসময় বড় হয়ে গেলে এবার আমি এদিকে তাকাবো না ওদিকে কোন দিকে যাবো আমি বুঝতেছি না। তো আমি তো ম্যাক্সিমাইজ সাপোর্টটা দিতে চাই, প্লাস আমার বিজনেসগুলো যাতে প্রপারলি ওইভাবে জিনিসটা বিল্ড করে ওঠে। সো এই স্টেজগুলো নিয়ে একটু ভাববেন, অ্যান্ড আপনি দেখবেন আপনি কোন স্টেজে আটকে আছেন, এরপরে স্টেজের ধাক্কাটা দিয়ে আপনাকে যেতে হবে। সো 4 ফ্যাক্টরস ফর বিজনেস গ্রোথ। বিজনেস গ্রোথে 4টা ফ্যাক্টর খুব মানে পাওয়ারফুল ভূমিকা রাখে। নাম্বার 1, ফিনান্সিয়াল রিসোর্সেস। ফিনান্সিয়াল রিসোর্স বললে আমরা মনে করি কোটি কোটি টাকা ইনভেস্ট লাগবে, অনেক টাকা হলে ব্যবসাটা, না, এখানে 2টা ব্যাপার, ইনক্লুডিং ক্যাশ অ্যান্ড বোরোয়িং পাওয়ার। কেন আমি 2টা বলছি? অনেক সময় আপনার কাছে ক্যাশ থাকবে না, বাট আপনার বোরোয়িং পাওয়ার আছে। যেমন আমার কথা যদি বলি, আমার হিস্ট্রি মোটামুটি টুকটাক এখন জানে, একদম পিওরলি সব না জানলেও জানেন যে আমরা অনেকগুলো ব্যবসাতে লস করে 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 এমন একটা জায়গায় এসে, আমি যখন ব্যবসা পুরোপুরি শেখা শুরু করলাম, তখন আমি ন্যাচারালসটাকে ধরলাম। তখন আমার রানিং প্রিয় বাজারটাকে অফ করে এটাকে আমি প্ল্যান করলাম। তখন আমার হাতে অনেক পুঁজি নাই, আমি ছোট কিছু প্রোডাক্ট ডেভেলপ করছি, প্লাস্টিকের কিছু কৌটা একজনের কাছ থেকে নিছি, আরেকজনের কাছ থেকে প্রোডাক্ট সোর্সিং করছি, সবই বাইরের মানুষের সাপোর্ট দিয়ে, জাস্ট ব্র্যান্ডিংটা আমি শিখে ফেলছি, তখন পুঁজি নাই।
কিন্তু ওই যে মাথাটা তখন আমার পুঁজি, মাথাটা দিয়ে আমি ওই 20,000 টাকা দিয়ে আমার মনে আছে আমি জাস্ট একজনের থেকে প্রোডাক্ট নিলাম আর একজনের থেকে বাকিতে কিছু মানে 1,000-এর মতো আমি জার্ন নিলাম। দ্যাটস দ্য স্টার্টিং পয়েন্ট। অ্যান্ড আমরা ওয়েবসাইট করার টাকা নাই, বিলিভ মি অর নট, মানে ওয়েবসাইট করার মতো আমার কাছে টাকা নাই যে আমি ওয়েবসাইটে টাকা দিলে আর অপারেশন করতে পারি না। বাট টিম মেম্বার আমরা সবাই আছি। তো ওই জায়গাতে আমরা ফেসবুক মার্কেটিং শুরু করলাম। তো প্রথম দিকে আমরা কি করি, আমরা এই যে অটো রেসপন্ড একটা মেসেজিং সিস্টেম আছে মিনি চ্যাটের মাধ্যমে, সেটা দিয়ে আমরা মার্কেটিংটা শুরু করলাম। তো তখন ক্যাশ নাই, বাট আমাদের ব্র্যান্ডিংটা যে সুন্দর করে শুরু থেকেই করছি, লোগো থেকে শুরু করে কালার মিলানো বা প্লাস্টিকের ডিব্বাতেও প্যাকেজিংটা এত সুন্দর করে করার চেষ্টা করছি যাতে অ্যাট্রাকটিভ হয়। তখন আমাদের কিছু বড় অর্ডার চলে আসলো, ওইগুলো দেখার কারণে কিছু মানুষ আমাদেরকে বড় কিছু অর্ডার দিয়ে দিল। তো বড় বলতে কি, ধরেন 50 লাখ টাকার একটা অর্ডার চলে এসেছে 50 লাখ টাকার। এখন আমার হাতে যেই পরিমাণ টাকা, আমরা মাসে যা সেল করি 2-3 লাখ টাকা সেল হয় এবং অলমোস্ট আমাদের একটা ভালো লাভ হয় তখন। কারণ আমরা শুরু থেকে আমার টার্গেট ছিল এটাকে আমি একটা প্রিমিয়াম ব্র্যান্ড বানাবো। এজন্য আমি কখনোই কম প্রফিটে বিক্রি করি নাই। মানে আমার চিন্তাই ছিল না আমি কম দামে এইসব মাল আমি 60 টাকা 50 টাকায়, সবাই তখন মার্কেটে দেখছি 50-60 টাকা 30 টাকায় বেচে। ওই 30 টাকার প্রোডাক্ট অশ্বগন্ধা বেচে 85 টাকা, আমি তখন 285 টাকা রেট দিলাম। শুরু থেকে আমার প্ল্যান ছিল এটাকে আমি প্রিমিয়াম বানাবো, ওই ফিলটা আমাকে দিতে হবে। তো যার কারণে কিছু ব্র্যান্ড বা কিছু কর্পোরেট ক্লায়েন্ট আমাদের জিনিসগুলোকে পছন্দ করলো। এর মধ্যে ছোট কয়েকটা অর্ডার আমরা দিতে পারছি, কিন্তু বড় একটা অর্ডার চলে আসলো 50 লাখ টাকা, মানে একদম এক্সাক্ট 50 লাখ টাকা সামথিং, মানে অর্ডার ভ্যালু। এখন এই অর্ডার এবং এটার রিকোয়ারমেন্ট হচ্ছে মানে আমাদেরকে 45 ওয়ার্কিং ডেজ পরে দিবে পেমেন্ট, কিন্তু আমার কাছে কিন্তু ক্যাশ টাকা নেই। এবং তখন আমরা ব্যবসায় নানানভাবে লস করতে করতে আমার নিজের ওয়াইফের স্বর্ণ গয়না যা আছে জমি জমা অনেক কিছু বিক্রি টিক্রি করেও লাস্ট পর্যন্ত এই অবস্থায়। এখন যে কোন দিকে আনবো এই সিচুয়েশন, এবং যারা আন্নার মতো বন্ধু বান্ধব তারা আমার সাথেই পার্টনার। তো ওই অবস্থায় যেটা কাজে লাগছে আমার জন্য এই বোরোইং পাওয়ারটা। আমি কি করলাম তখন, আমাদের টিম মেম্বার সাথে যে এই প্রোডাক্টগুলোর সোর্স কারা, ইম্পোর্ট কে করে বা এই প্রোডাক্টগুলো কার কাছে মূল, ওরকম কয়েকজনের সাথে আমরা কমিউনিকেট শুরু করলাম। দেখেন এন্ড করে অনেকে রাজি না, দৌড় আপনাদের চিনি না, আগে আপনাদের সাথে লেনদেন করলেন না আমরা বাকি দিতে পারবো। এটা মানে আমাদের টার্গেট হলো এই 45 ওয়ার্কিং ডেইজের বাকিটা সে যদি আমাকে দেয় আমরা চেক দিয়ে দিব, ওই কোম্পানি আমাদেরকে পেমেন্ট ব্যাংকে দিলে উনি চেকটা পাস করায় নিবে। এখন এইটা তো ইজি না, কথার কাজটা কিন্তু ইজি না, মেসেজটা খেয়াল করেন, বাট ইনটেনশনটা কিন্তু মাথায় নিয়ে নিছি। এই যে আমি বারবার কেন আপনাদের বলি মাইন্ড রাইজিং, মাইন্ড রাইজিং, এই মাইন্ড রাইজিংটা ইম্পর্টেন্ট। আমি চ্যালেঞ্জটা ছিল এটা, অর্ডারটা আসার পরে আমি টিমের সাথে বললাম এই অর্ডার ছাড়া যাবে না, দিস ইজ দ্য, মানে এটা আমার অপরচুনিটি, এটা আমাদের ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। যে মানুষ অর্ডার পায় না আর আমরা 50 লাখ টাকার একটা অর্ডার পেয়ে গেছি, এবং একটা বড় কোম্পানি, বাংলাদেশের নাম বলছি না আমি, রেনাউন্ড কোম্পানি। তো টাকাও লস হওয়ার কোনো সুযোগ নেই, এবং এটা আমরা বুঝতেছি ওই কোম্পানির সাথে আমরা এই অর্ডারটা দিতে পারা মানে এভরি মান্থে আমরা বড় বড় লটে অর্ডার পাবো। তো এই যে চ্যালেঞ্জ, বাট আমি মাথায় কিনলাম তাহলে আমাদের বোরোইং পাওয়ার, যেই প্রোডাক্টটা আমি কারো থেকে নিতে পারি কিনা, জাস্ট আমার 2 মাসের জন্য একটা চেক দিলেই তো হচ্ছে। তো সামহাউ দেখেন আল্লাহর রহমত, বাট এই যে থিঙ্কিংটা যে করতে হয়, এখন আমাদের যে ফিনান্সিয়াল কন্ডিশন সেই অনুযায়ী আমরা কি বলবো, না এটা তো আমাদের সম্ভব না, কমন সেন্সে কোনটা আসবে, সম্ভব না, আমরা না করে দিব। কিন্তু আমি চ্যালেঞ্জ নিলাম যে না সম্ভব, করব আমরা। এখন কিভাবে করব এটার ওয়ে আউট খুঁজি, এই ওয়ে আউট বিভিন্নভাবে ট্রাই করে একজন পুরা রাজি, সে আমাদের পুরা টাকার মাল জাস্ট চেকের বিনিময়ে দিয়ে দিল। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। আমাদের এই যে আজকে কোটি কোটি টাকার সেল হয়, 2 কোটি 3 কোটি টাকারও ভলিউমের অর্ডার হয়, আমরা এক একটা অর্ডার মানে দেখা গেল যে বাংলাদেশে এরকম 100টা অনলাইনে এই মধু টুধু যা বিক্রি করে আমরা এক অর্ডারে তা বিক্রি করি। তো এই যে এত বিশাল পরিসরে আমাদের সেট আপ হওয়ার পিছনে কিন্তু ওই স্টার্টিং পয়েন্টের ওই যে অর্ডারটা বিশাল ভূমিকা পালন করছে, যে না আমরা এটা যাবো কিনা, এবং গেছি এবং আমাদেরকে উনি সাপোর্ট দিয়ে উনি আমাদের এখনো পর্যন্ত, আমরা জাস্ট কি করছি এখানে, আমরা এই বোরোইং পাওয়ার জন্য ওনাকে এই যে মার্কেটিং করা লাগছে, দেখেন সেলস এন্ড মার্কেটিং এর যোগ্যতা লাগবেই ওনাকে প্রপারলি, জাস্ট কি বলতে হবে এই কথাগুলো আমরা প্রপার ডেলিভার করতে পারছি, যে আমাদের এই সম্ভাবনা, এই করলে এই কোম্পানির সাথে ব্যবসা যাচ্ছে। এই যে দেখেন আমার কাছে যে অর্ডার দিছে, এই যে অর্ডারের দেখেন রিকোয়ারমেন্ট দিছে, তখন সব মিলে ওনাকে বিলিভ করাইতে পারছে, এবং আমাদের সাথে যে ওনার কোটি কোটি টাকার ব্যবসা হওয়া সম্ভব এটা আমরা বুঝাইতে পারছি। এবং আমার মনে আছে গত 4-5 বছরে আমরা কয়েক কোটি টাকার বিজনেস উনি আমাদের সাথে করছে, বিকজ অফ ওই সাপোর্টটা উনি সাহস করছে। আর ওইটা দেওয়ার কারণে আমাদের যখন ওনার রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে আমরা কিন্তু কন্টিনিউ স্টিল না, ওই যে গতকাল আমরা ওনার থেকে একটা বড় লটে অর্ডার নিলাম, রেগুলার এই জিনিসটা তৈরি হয়ে গেছে। সো ফিনান্সিয়াল রিসোর্স বলতে আপনার যে ক্যাশ ক্যাপিটাল আছে এটা যেমন আপনার কাছে রিসোর্স,
পাশাপাশি অন্য মানুষের রিসোর্স আপনাকে খাটাইতে হবে। এই যে আমাদের এইখানে অনেক সাপ্লায়ারদের পেমেন্ট কিন্তু কোটি কোটি টাকা আমাদের এখানে ইনভেস্ট। শুধু আপনার টাকা দিয়ে শুধু চিন্তা করলে ভুল হবে। আপনি চিন্তা করবেন যে আরো মানুষের টাকাকে কিভাবে প্রপারলি আমার এখানে হ্যাঁ, আমি কি তাদের টাকা আটকে রাখবো? না, তাদের সাথে টাইম লাইন আছে, টাইম ফ্রেম আছে, যার সাথে এক মাসের চেক 1 মাস পর পাস হচ্ছে, 2 মাস পর যে 3 মাস, বাট এটা নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করছে। দিস ইজ কল বড়োয়িং পাওয়ার, যে যখন আমার কাছে ফাইন্যান্স নাই বাট আমি আরেকটা ফাইন্যান্সকে কিভাবে ইউজ করবো। এখন এটা একদম ইজি না, বাট এটাকে মাথায় রাখবেন সবসময়, ব্যাক অফ মাইন্ডে, যে সবসময় আপনার পুঁজি না। আপনার যদি কমিটমেন্ট ঠিক থাকে, আপনার যদি অনেস্টি থাকে, আপনার যদি ওই ক্যাপাবিলিটিটা থাকে, দেখবেন যে অনেক মানুষ আপনাকে, টাকা কোনো ম্যাটার না। আমি অলওয়েজ বলি যে ভূতের জোগায়, আসলেই ভূতের জোগায়, যেটা আমি আমার বিজনেসের পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি। বাট আপনার থিঙ্কিংটা থাকতে হবে। থিঙ্কিং না থাকলে টাকা ভূতে আসবে না। ওই যে পথে না নামলে পথ দেখাবেন আল্লাহ তাআলা, ঠিক পথে নামাটা ইম্পর্টেন্ট। তো ফিনান্সিয়াল রিসোর্সটা আসলে গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। দেন পার্সোনাল রিসোর্সেস, কোনটা? রিলেটিং টু নাম্বারস, ডেপথ, কোয়ালিটি অফ পিপল, পার্টিকুলারলি অ্যাট দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাফ লেভেল। অর্থাৎ আপনার পার্সোনাল রিসোর্সটা ইম্পর্টেন্ট, যে আপনার মাইন্ড রাইজিংটা, আপনি কিভাবে চিন্তা করেন, ওয়ে অফ থিঙ্কিং, আপনার ড্রিমিং, বিগ চিন্তা করতে পারেন কিনা, এই জিনিসগুলো পার্সোনাল রিসোর্স। কিন্তু এই রিসোর্সটা আপনার বিজনেসে খুব হেল্প করে। অ্যান্ড কোয়ালিটি অফ দ্য পিপল, আপনার যে রিসোর্সগুলো, যে আপনার যে আপনি বাদে অন্যান্য যে পিপলগুলো আপনার কোম্পানিতে কাজ করে, এরা কোয়ালিফাইড কিনা। যেমন গতকাল রাতেও আমরা আমাদের কর্পোরেট সেলস নিয়ে আমাদের বড় একটা টিম মেম্বার লাগবে, কারণ যারা আছে এনাফ না, কারণ আমাদের আরো বিগার স্কেলে যাওয়ার সুযোগ আছে। তখন আমরা কথা হচ্ছিল, তখন বললাম যে একদম টপ যারা আছে, টপদেরকে নিয়োগ দিতে হবে, না কোনো ওই মিড রেঞ্জ বা ছোটোখাটো না, যে আমি 40-50 হাজার না, 1 লাখ বেতন নেই। কারণ আমি আপনাদের যে গ্রোথ চ্যালেঞ্জের প্রোগ্রামে মনে আছে বলেছি যে আপনার বেস্ট এমপ্লয়ি আর ফ্রি, তারা ফ্রি, কিন্তু আপনি যদি একদম লোয়েস্ট লেভেলের এমপ্লয়ি নেন, যে 10,000 15,000 বেতন, ও দেখবেন ওই 15,000 টাকা বেতনের পরিমাণ ইনকাম আপনাকে দিতে পারবে না, আপনার পকেট থেকে ওর টাকা দেওয়া লাগবে। বাট আপনার যদি কোয়ালিফাইড এমপ্লয়ি হয়, ট্রেন আপ করতে পারেন তাদেরকে, তারা কিন্তু ফ্রি। কারণ ওরে আপনি 1 লাখ টাকা বেতন দিতেছেন, ও আপনার 1 কোটি টাকা কামায় দেওয়ার মতো কোয়ালিটি আছে ওর মধ্যে। সো এই পার্সোনাল রিসোর্সগুলো ইম্পর্টেন্ট গ্রোথের জন্য। নাম্বার 3, সিস্টেম রিসোর্স ইন টার্মস অফ দ্য ডিগ্রি অফ সফিস্টিকেশন অফ বোথ ইনফরমেশন অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল দ্য সিস্টেম। তো আপনার একটা পুরো কোম্পানির, যেটা ওই যে সোলার সিস্টেম আমরা বলেছি বিজনেস গ্রোথ চ্যালেঞ্জে, আপনার এই পুরো সোলার সিস্টেমটাকে প্রপারলি ডিফাইন করে ডেভেলপ করা, যেই সিস্টেমের বাইরে থেকে আপনি পুরো জিনিসটা পরিচালনা করবেন। তো যত বেশি সিস্টেম ওরিয়েন্টেড করা যায়, সিস্টেম মানে কি? মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট। তো মিনিমাম ইনপুটে আপনি কিভাবে ম্যাক্সিমাম আউটপুট নেবেন, ওইভাবে পুরো জিনিসটাকে দাঁড় করানো। তারপরে বিজনেস রিসোর্স, 4 নম্বর যেটা। সো বিজনেস রিসোর্সে কি কি থাকতেছে? ইনক্লুডিং কাস্টমার রিলেশনস, মার্কেট শেয়ার, সাপ্লায়ার রিলেশন, এই যে দেখেন আমাদের যারা সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রসেস, টেকনোলজি, রেপুটেশন, এই সবগুলো কিন্তু বিজনেস রিসোর্স। আজকে ন্যাচারালসের সাথে ব্যবসা করার জন্য কেউ অন্তত 2 বার ভাবে না। আমাদের থেকে অফার যাওয়া মানে তারা খুশি থাকে যে না, আপনাদের সাথে ব্যবসা করতে পারতেছি। তো এই যে ব্যাপারটা, দিস ইজ রেপুটেশন, এটা কিন্তু একটা গুডউইল, যেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টিংয়ের ভাষায় গুডউইল একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। অ্যাকাউন্টিংয়ে যেটা গুডউইল, ওইটাই কিন্তু মার্কেটিংয়ে এসে ব্র্যান্ড হয়েছে। তো গুডউইল কিন্তু একটা অ্যাসেট। তো এই গুডউইলটা কিন্তু একদিনে তৈরি হয় না। এটা আমি একজনের সাথে ছোট কমিটমেন্টে গেলাম, এটা যখন প্রপারলি রাখতেছি, তার অন টাইমে চেক পাস করাচ্ছি, আমার কথা, কার্যক্রম সব কিছুর মধ্যে যখন অ্যালাইনমেন্টটা সে পায়, তখন কিন্তু সে একটা গুডউইল, একটা রেপুটেশন তৈরি হয়। দেখবেন যে আপনাকে কোটি কোটি টাকার সাপোর্ট মানুষ আপনাকে দিতেছে, টাকার সমস্যা হয় না। প্রাইমারি হয়তো মনে হয় টাকার সমস্যা, বাট এইটাকে রাখা। তো কাস্টমার রিলেশন, একটা বিজনেসের নাম্বার 1 অ্যাসেট হচ্ছে এক্সিস্টিং কাস্টমার। তো তাদের সাথে, এই যে দেখেন আমাদের যদি কোচ কাঞ্চনের, আপনারা আমাদের স্টুডেন্টরা যারা বা আমাদের লার্নিং পার্টনার যারা আছে, তাদেরকে যদি কাস্টমার ধরি, তাদের সাথে আমাদের রিলেশনটা কি একদম ওন করে তারা একাডেমিকে। মানে মনে হয় যে মানে এই প্রোগ্রাম, যেমন আমাদের ব্রেইভের অনেকেই বলছিল, স্যার এই প্রোগ্রাম আপনি না থাকলেও আমরা বাস্তবায়ন করতে পারবো, নো প্রবলেম। এই যে দেখেন ওন করা, নিজেরা যে দায়িত্ব নিয়ে নেওয়া, বিকজ আমরা ওই কেয়ারটা তাদেরকে করেছি বিদায় রিপিটেশনে আমরা কিন্তু সেম জিনিসটা তাদের থেকে পাই। দেন মার্কেট শেয়ার, সাপ্লায়ারদের সাথে রিলেশন, ডিস্ট্রিবিউশন প্রসেসটা, এই পুরো জিনিসগুলো, টেকনোলজির প্রপার ব্যবহার, এইগুলো সব কিন্তু আপনার বিজনেসের অ্যাসেট, রিসোর্স। এই যে উপরে 4টা জিনিস কথা বললাম, ফিনান্সিয়াল রিসোর্স, পার্সোনাল রিসোর্স, সিস্টেম রিসোর্স অ্যান্ড বিজনেস রিসোর্স, এই 4টা জিনিস যখন কম্বাইনলি আপনার কাজ করবে, তখন দেখবেন গ্রোথটা ইটস এ ম্যাটার অফ টাইম। অ্যান্ড এই গ্রোথের সাথে সাথে খুব ইম্পর্টেন্ট, আপনি নিজে অ্যাজ এ ফাউন্ডার আপনার
চারটা জিনিস আবার আপনার মধ্যে লাগবে গ্রোথের মধ্যে। দ্য 4 ফাউন্ডার ফ্যাক্টরস ফর গ্রোথ। ফাউন্ডার্স গোল ফর হিমসেলফ অর হারসেলফ অ্যান্ড ফর দ্য বিজনেস। অ্যাজ এ ফাউন্ডার আপনার বিজনেসে আপনার কিন্তু গোল থাকতে হবে, ক্লিয়ারলি ডিফাইন, এবং আপনি যত বড় চিন্তা করবেন আলটিমেটলি অর্জনটা তত বড় হবে। এখন আপনার এই চিন্তায় যখন গ্যাপ, তখন কিন্তু অর্জনটা ঠিক ওই লেভেলে হবে না। যেমন আমরা ওই যে আমাদের গেট টুগেদারে যেভাবে বলার চেষ্টা করছিলাম যে আপগ্রেড ইউর স্ট্যান্ডার্ড। আপনার স্ট্যান্ডার্ডটাকে যদি আপনি আপগ্রেড না করেন, তাহলে সে ফর আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে আমি মাসে 1 লাখ টাকা কামাবো, এইটাই আমার পক্ষে সম্ভব, এটাই আপনার অ্যাচিভমেন্ট আসবে। কোনো কারণে আপনার ইনকাম যদি 1 লাখের বেশি 2 লাখ আসে, আপনি বাকি 1 লাখ টাকা আননেসেসারি খরচ করে ফেলবেন। আবার কোনো কারণে যদি আপনার 1 লাখের জায়গায় 50,000 আসে, আপনার ব্রেইন আপনাকে তাড়া দিতে থাকবে যে কতক্ষণ এটা আবার 1 লাখে কন্টিনিউ করানো যায়। তো দিস ইজ দ্য গোল, যে একজন ফাউন্ডার হিসেবে আপনার কোম্পানিকে আপনি কত দূর ভিশন দেখেন, কত দূর যেতে চান, এটাকে গ্লোবালি যেতে চান, সারা বিশ্বের প্রতিষ্ঠান বানাইতে চান, নাকি শুধু আপনার গ্রামের বানাইতে চান, নাকি আপনার শুধু জেলার বানাইতে চান, নাকি পুরো বাংলাদেশ, এরপরে পুরো বিশ্ব, কতটুকু ভিশন আপনি দেখেন, কত দূর পর্যন্ত আপনি যাবেন বলে বিলিভ করেন, চিন্তা করেন। এই গোলটা, এই চিন্তাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ ফাউন্ডার আপনার পার্সোনাল গোলটা কি, আপনার বিজনেসকে নিয়ে কত দূর, এটা একটা বড় ফ্যাক্টর। কারণ এই ফ্যাক্টরটা সেট না করলে আপনার প্রপার ওই লেভেলের গ্রোথটা আসবে না। নাম্বার 2, ফাউন্ডার্স operational abilities in doing important jobs such as marketing, inventing, producing, managing, distribution. অর্থাৎ এজ এ ফাউন্ডার আপনার অপারেশনাল অ্যাবিলিটি, ওই যে আমি বলছিলাম বিজনেস সোলার সিস্টেমে বাইরে থেকে আপনার যেই প্রত্যেকটা পার্ট ঠিকঠাক হচ্ছে কিনা, এই অ্যাবিলিটিটা নিজেকে স্কিল্ড করা। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা এইভাবে কিন্তু নিজেকে স্কিল্ড করছেন। যে এই স্কিল্ড করলে সুবিধা হবে কি, আপনি বাইরে থেকে পুরো ব্যাপারটাকে অনেক স্মার্টলি পরিচালনা করতে পারবেন। নাম্বার 3, ফাউন্ডার্স ম্যানেজারিয়াল অ্যাবিলিটি অ্যান্ড উইলিংনেস টু ডেলিগেট রেসপন্স। ফাউন্ডার হিসেবে এই কাজটা, ওই যে চিফ এভরিথিং অফিসার আমরা হব না, সবার কাজ আমি করব না, আমাকে ডেলিগেট করা শিখতে হবে। যত স্মার্টলি ডেলিগেট করতে পারবেন, যত স্মার্টলি আপনি আরো লিডার বিল্ড করতে পারবেন, তখন গ্রোথটা কিন্তু তত বড় স্বপ্নের দিকে বা বড় অর্জনের দিকে আপনি নিতে পারবেন। যে আমি ডেলিগেট, প্রপারলি ডেলিগেট ম্যানেজ করে আমি কাজ আরেকজনকে দিয়ে করাইতে পারার মতো, দিস ইজ কল্ড লিডারশিপ। প্রপার লিডারশিপটা আমার মধ্যে কিন্তু ডেভেলপ করতে হবে। এই ম্যানেজারিয়াল অ্যাবিলিটিটা এজ এ ফাউন্ডার আপনার জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 4, ফাউন্ডার্স স্ট্র্যাটেজিক অ্যাবিলিটিস ফর লুকিং বিয়ন্ড দ্য প্রেজেন্ট অ্যান্ড ম্যাচিং দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য কোম্পানি উইথ হিজ অর হার গোলস। আমার আজকের সিচুয়েশন, আজকের বাস্তবতা কিন্তু আগামীকালের বাস্তবতা না, আজকের বাস্তবতা আগামী 1 বছরের বাস্তবতা না। সো আমরা ওই পাস্টকে ঘিরে, পাস্টের ফেইলিওরকে ঘিরে আমরা ফিউচারকে চিন্তা করব না, আমরা বিয়ন্ড দ্য প্রেজেন্ট চিন্তা করব যে না আমি ফিউচারে এইখানে যেতে চাই। সো ওইখানে যেতে গেলে আমাকে নিজেকে কিভাবে, আমার স্ট্রেংথ উইকনেসগুলো কি কি আছে এগুলোর সাথে অ্যালাইন করে করে এভরি মোমেন্টে আগানো। সো এই ফাউন্ডারটা কিন্তু একটা কি ফ্যাক্টর, কারণ আপনি কি চিন্তা করছেন সেই জিনিসগুলোই কিন্তু কপি হবে। আপনি যেই গতিতে আগাচ্ছেন, আপনার গতি অনুযায়ী পুরো কোম্পানির গতিটা সেট হবে। সো এটা হিউজ ম্যাটার যে আপনি আসলে কত দূর যেতে চান, কত জোরে যেতে চান, এই পেসটা নির্ধারণ করবেন আপনি, এটা কিন্তু টিম করবে না। এটা যখন আপনি নির্ধারণ করে দিবেন, দেখবেন টিম অটোমেটিক্যালি এটার সাথে দৌড়াচ্ছে। আপনার যখন স্বপ্ন বড়, হ্যাঁ আমার ন্যাচারালস থেকে 100 কোটি টাকা আসতে হবে, যখন আমি এরকম ড্রিম দেখতেছি, অটোমেটিক্যালি কি হইতেছে, টিম এবার এটার পেছনে দৌড়াচ্ছে। সো এই জিনিসগুলো সেট করে দেওয়া, এই যে ড্রিমগুলা, গোলগুলা প্রত্যেকের জন্য ডেলিগেট করে দেওয়া, অ্যান্ড আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসকে আমি ম্যাচিং করে করে পুরো জিনিসটা, আমার উইকনেসগুলোকে স্ট্রেংথে পরিণত করবো এবং স্ট্রেংথগুলোকে আরও স্ট্রেঙ্গার করব, তাহলেই কিন্তু আমার পুরো জিনিসটা গ্রোথের দিকে যাবে। সো অ্যাজ এ ফাউন্ডার আপনি যথেষ্ট প্রশিক্ষিত থাকাটা খুব ইম্পর্টেন্ট। এজন্য যে আমরা গ্রোথ চ্যালেঞ্জ এটা বলছিলাম যে দের ইজ নো ব্যাড বিজনেস আন্ডার আ স্কিল্ড ফাউন্ডার। সো স্কিল্ড ফাউন্ডার হলে আপনার বিজনেস কখনো খারাপ যাবে না। সো আমাদেরকে আসলে এজ এ ফাউন্ডার কি শিখতে হবে, আমাদের কোন জায়গায় মনোযোগটা বেশি দিতে হবে? উই নিড টু ফোকাস অন থিংস দ্যাট মেশিন ক্যান ডু, লাইক টিম ওয়ার্ক, ইনফ্লুয়েন্স। দেখেন একটা টিমকে তো একটা মেশিন কখনো ইনফ্লুয়েন্স করতে পারে না, একটা টিমকে তো একটা মেশিন কখনো লিড দিতে পারে না। তা আপনি এজ এ ফাউন্ডারের জায়গাটা কি হবে? ইনফ্লুয়েন্স করা, টিমটাকে অ্যালাইন করে টিম ওয়ার্কের জন্য প্রস্তুত করে তোলা। আজকে দেখেন বাংলাদেশ দলের যখন হ্যাঁ মাশরাফির ভক্ত থাকতে পারেন, ভক্ত নাও থাকতে পারেন, মাশরাফি যখন লিড করছিল তখন কিন্তু
এই যে ওর স্পিডটা টিম মেম্বারদের মধ্যে ছড়ায় যেত, হ্যাঁ তখন ও এত ট্যালেন্টেড প্লেয়ার ছিল না, এত ট্যালেন্টেড প্লেয়ার ছাড়াও দেখবেন যে দল কিন্তু অনেক ম্যাচে অনেক জায়গাতে অনেক ভালো ভালো রেজাল্ট নিয়ে আসে। সো এই যে লিডার মেক্স দ্য ডিফারেন্স। সো আপনি অলওয়েজ টিম ওয়ার্কটা অ্যান্ড ইনফ্লুয়েন্স করার জায়গাটাতে ফোকাস রাখবেন। এই জায়গাটা আপনি ঠিকঠাক মতো করলে দেখবেন যে আপনার গ্রোথটা একটা ভালো জায়গাতে চলে আসতেছে। সো এটা করার জন্য আপনাকে ৫টা সফট স্কিল ফর বিজনেস গ্রোথ আপনার নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। নাম্বার 1 সেলিং স্কিল। এই সফট স্কিল ৫টাকে একসাথে আমি বলছি স্পেইন। সো স্পেইনে কি আছে? নাম্বার 1 এস স্ট্যান্ডস ফর সেলিং স্কিল। মাস্ট। মার্কেটিং অ্যান্ড সেলিং স্কিলটা হচ্ছে বর্তমান পৃথিবীর নাম্বার 1 স্কিল আমি বলব। কারণ এই স্কিল দিয়ে আপনি নেগোসিয়েশন বলেন, এই স্কিল দিয়ে আপনি টিমকে মোটিভেট করা বলেন, এই স্কিল দিয়ে আপনি সবকিছু অর্জন করতে পারবেন। সো সেলিং স্কিল অ্যান্ড সেলিং বলতে ইনক্লুডিং মার্কেটিং আমি বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 2 পি স্ট্যান্ডস ফর প্রেজেন্টেশন স্কিল, যেটা আমরা আমাদের বিভিন্ন গেট টুগেদার প্রোগ্রামগুলোতে করার চেষ্টা করি। বিকজ অফ দ্যাট, যাতে এই ভয়টা ভেঙে আপনার প্রেজেন্টেশন একটা স্কিল তৈরি হয়ে যায়। আপনি স্টেজে ১৫০-২০০ লোকের সাথে কথা বলতেছেন, দাঁড়াচ্ছেন একটা পরিবেশে, কাঁপুক একবার হাত পা কাঁপতেছে, বাট আপনারাই কিন্তু শেয়ার করছেন যে না, নামার পরে মনে হয়েছে যে না আবার দাঁড়াইলে ভালো করব। দ্যাট ইজ দ্য কনফিডেন্স। এটা কন্টিনিউ করে গেলে প্রেজেন্টেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট এজ উদ্যোক্তা। হ্যাঁ, এই জন্য কি আপনি সবসময় স্টেজে দাঁড়ায় কথা বলবেন না। যখন স্টেজে অভ্যস্ত হয়ে যাবেন তখন 1 to 1 আরো ভালো করবেন, ৫ জনের সাথে আরো ভালো করবেন মিটিংয়ে। সো এই স্কিলটা যে আমি আমার জিনিসটাকে কিভাবে প্রেজেন্ট করব, এটা শেখার জন্য ওয়ার্ল্ডের টপ বস হচ্ছে এই জায়গায় স্টিভ জবস। তার দেখেন তার স্পিচগুলো আপনারা ইন্টারনেট থেকে ইউটিউব থেকে দেখেন যে উনি যখন প্রোডাক্টগুলো লঞ্চ করে কি নাটকীয়ভাবে কি ড্রামাটিক ওয়েতে সে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করে। সে বলে না যে এই দেখেন নতুন একটা মোবাইল আজকে লঞ্চ করবো, না, ডিফারেন্ট ওয়েতে জিনিসগুলোকে প্রেজেন্ট করে। এই যে আমরা যে প্রেজেন্ট করি বিভিন্ন প্রোডাক্ট ব্রেফকে মার্কেটিং যখন করি, দেখুন অন্য স্টাইলে আমি জিনিসগুলোকে করার চেষ্টা করি। সেইভাবে নিজেকে তৈরি করবেন প্রেজেন্টেশন, কারণ এভরিহোয়ার অ্যাজ এ উদ্যোক্তা আপনাকে কিন্তু ইনভেস্টরের কাছে নিজেকে প্রেজেন্ট করতে হয়, আপনাকে হয়তো সাপ্লায়ারের কাছে প্রেজেন্ট করতে হয়, আপনার টিমের সাথে আপনাকে প্রেজেন্ট করতে হয়। সো এই স্কিলটা যাতে প্রপার হয়, প্রেজেন্টেশন স্কিলের জন্য আপনার কি লাগবে? কমিউনিকেশন মাস্টার হতে হবে। অর্থাৎ আপনার মুখে যেটা বলবেন এটা যাতে আপনার বডিও বলে, আপনার শরীর বডি ল্যাঙ্গুয়েজ, ওই যেটা আমরা গত ক্লাসে শেখার চেষ্টা করছিলাম যে আমাদের 7% হচ্ছে মাত্র ওয়ার্ড, বাকি 93% হচ্ছে নন ভার্বাল। ভার্বাল হচ্ছে 7%, 93% হচ্ছে নন ভার্বাল। তার মানে আমি যখন নিজেকে প্রেজেন্ট করব, আমি কোনো কিছু হাইড করলে আমি হয়তো মনে করব কেউ বুঝতেছে না, আমি সেই কথা বলে বুঝাই দিলাম না। আমি যখন ট্রান্সপারেন্ট থাকবো, এটা কিন্তু আমার টিম বা আমি যার কাছে প্রেজেন্ট করতেছি সে জানবে। আমি যখন একজন ইনভেস্টরের কাছে পিচিং এর জন্য যাচ্ছি, আমি সব ভালো 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 বললাম না, আমি ২-৪টা চ্যালেঞ্জও বলবো যে দেখেন আমি এটা পুরো শো করলাম, বাট আমার এই ২টা জায়গায় চ্যালেঞ্জ আছে, এরকম এক জায়গায় গ্যাপ আছে। তো যখন আপনি নিজের দুর্বলতা নিজে বলবেন, অটোমেটিক্যালি কিন্তু যার কাছে প্রেজেন্ট করতেছেন সে চিন্তা করবে বাহ, এই লোকটা তো পারফেক্ট, একদম সে পুরো জিনিসটা প্রপারলি আমার কাছে শেয়ার করছে। কিন্তু আমরা মনে করি যে না, প্রেজেন্টেশন স্কিল মানে শুধু ভালো 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 কথা বলতে হবে না। আপনি নিজের ২-৩টা পয়েন্ট বলেন যে এই জায়গাটা আমরা চ্যালেঞ্জে আছি বা এই জায়গাটা আমাদের একটু গ্যাপ আছে, বাট আমরা ওভারকাম করে ফেলতে পারবো কারণ এটার সলিউশন আমার কাছে এরকম আছে। সো প্রেজেন্টেশন, নিজেকে প্রেজেন্ট করা, আপনার ড্রেস কোড, আপনি কিভাবে ওয়েল ড্রেস থাকবেন, যেখানে যাচ্ছেন ওই জায়গার সাথে ড্রেসটাকে ম্যাচ করে পরা, এই অনেকগুলো ব্যাপার কিন্তু প্রেজেন্টেশন মানে আমার ড্রেস কোড থেকে শুরু করে ওয়ে অফ টকিং, আমার টোনালিটি, আমার বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং ম্যাটার। সো এই জায়গাগুলোতে নিজের একটু প্রস্তুত করা, সেটা যদি আয়নায় একা একা কথা বলেও হয় বা কোনো জায়গায় স্টেজে কথা বলার সুযোগ পাইলে বলে ফেলা, পরিচিত হয়। ইভেন আমাদের যে গ্রুপে আছে ওইখানে যখন আপনি কথা বলতেছেন, প্রেজেন্ট করতেছেন, একটা কিছু কন্টেন্ট শেয়ার করতেছেন, নিজের ছবি দিচ্ছেন, দিস ইজ অলসো এ প্রেজেন্টেশন, যে আপনি কিভাবে ছবিটা তুলে দিচ্ছেন। সো এই স্কিলটা আসলে অ্যাজ এ ফাউন্ডার আপনার মধ্যে লাগবে। অ্যান্ড এ স্ট্যান্ডস ফর অ্যানালিটিক্যাল স্কিল, কারণ আপনার বিজনেসের অনেক কিছু আপনাকে প্রতিনিয়ত অ্যানালাইসিস করা লাগবে কিন্তু। সো এই প্রতিনিয়ত যখন আপনি অ্যানালাইসিস করবেন, এই অ্যানালাইটিক্যাল স্কিলটা যদি আপনার না থাকে, আপনার বিজনেসের ধরে ধরে পয়েন্টগুলো যে হ্যাঁ, আমার ব্রেক ইভেনে যাইতে আসলে আর কয়টা কাস্টমার লাগবে, আমার প্রফিটে যাইতে আসলে আর কত টাকা সেলস বাড়াইতে হবে, আমি কত টাকা অপারেশনে বাড়াইলে আমার সেলস কত বাড়ে, এই যে অ্যানালাইসিসগুলো করে এক্সাক্ট ফিগার আউট করাটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল। এবং এটা অ্যাজ এ ফাউন্ডার আপনার মধ্যে না হলে আপনি গ্রোথ করতে পারবেন না। এবং আমরা এই যে শেষের দিকে আপনাদের শেয়ার করবো এনআরএম নামে একটা কনসেপ্ট,
নেট রেভিনিউ ম্যানেজমেন্ট। এটা কিন্তু এই নেট রেভিনিউ ম্যানেজমেন্ট উইদাউট অ্যানালিটিক্যাল স্কিল আপনি কিন্তু করতে পারবেন না। এজন্য সবসময় আপনি ডিজিট নিয়ে ফাইন টিউনিং করবেন। আচ্ছা আমার এখন এই টোটাল খরচ, আমার ব্রেক ইভেনে যাইতে এই টাইম লাগবে। একদম টাইম ধরে ক্যালকুলেশন ধরে মানে এই যে সায়েন্সের সূত্রের মতো করে এনালাইসিস করে, করে জিনিসগুলোকে মিলাই ফেলতে হবে ম্যাথ। যে না এই যে একটু আগে যেমন আমাদের রিপন আলী সুন্দর করে বলছিল যে, "স্যার আমি ২০৩০ এর মধ্যে এটা হতে চাই। এটা অনুযায়ী আমি পুরো রোড ম্যাপ প্ল্যানটা করতেছি।" দ্যাট ইস দ্য অ্যানালিটিক্যাল স্কিল। সো আপনার বিজনেসে কি হইতেছে এক্সিস্টিং, এটাতে চেঞ্জ আনতে গেলে কোন জায়গায় ইনপুট দিতে হবে, কোন জায়গাটা গুরুত্বপূর্ণ। আপনার বিজনেসে ১০০ টা কাজ আছে, ১০০ টা কাজই সমান গুরুত্বপূর্ণ না। টপ 20 কোন কাজগুলো আছে যেখানে ইনপুট দিলে টপ 20 তে ফোকাস দিলে 80% ডেভেলপমেন্ট হবে। ওইটাকে এনালাইসিস করে বের করে আনা। দিস ইজ কল্ড অ্যানালিটিক্যাল স্কিল। অ্যান্ড নাম্বার 4 যেটা আই স্ট্যান্ডস ফর ইনফ্লুয়েন্সিয়াল স্কিল মাস্ট লাগবেই। কেন? কারণ অ্যাজ এ ফাউন্ডার আপনার মধ্যে যদি এনার্জি না থাকে, আপনার মধ্যে যদি স্পিড না থাকে, আপনার মধ্যে যদি ইনফ্লুয়েন্সিং পাওয়ারটা না থাকে, তাহলে আপনি পুরো টিমকে মোটিভেট রাখবেন কেমনে? আপনার গতি দিয়েই তো ওরা আগাবে। সো একটা ইনফ্লুয়েন্সার আপনার সাথে কথা বলে যাতে টিম একটা স্পিড ফিল করে, আপনার সাথে কথা বলে যে একটা নতুন রাস্তা খুঁজে পায়। এজন্য আপনাকে পড়াশোনা করে নতুনভাবে মোটিভেট, নিজেকে একটা চাঙা মুডে সবসময় রাখা, এনার্জেটিক রাখা। সো আপনি যত এনার্জেটিক থাকবেন যে এই এনার্জিটি কিন্তু ভাগ হবে, ছড়িয়ে পড়বে যে না আমাদের ফাউন্ডার এরকম, আমাদের স্যার এরকম, আমাকে এটা করতে হবে। আজকে দেখেন এই যে আমাদের কোর্সগুলোতে মানুষ ৪টা পর্যন্ত থাকে কেন? বিকজ অফ আমার মধ্যে এই পাওয়ারটা দেখে যে আমি ৮টা বাজে শুরু করি ৪টা বাজে শেষ করলো সেম এনার্জি। এই যে ইনফ্লুয়েন্সিং স্কিলটা থাকার কারণে কিন্তু মানুষ কানেক্ট থাকে। সো এই হ্যাঁ, এটা একদিনে হবে না বাট আপনি এনার্জেটিক মানে মন খারাপ ওই নুয়ে থাকবেন যখন দেখবেন মন আরো খারাপ হবে। না মন খারাপ কি হইছে? সিনা টান, সোজা হয়ে আবার যখন দাঁড়াবেন দেখবেন ভাল লাগতেছে, একটু হাঁটেন, জোর দেন, মন খারাপ চলে যায়। এটা কিন্তু রিসার্চ প্রুফড যে আপনি যখন মন খারাপে আপনি ঘাড় নুয়ে একটু বাঁকায় থাকবেন দেখবেন মন খারাপ বাড়বে। আমরা কি করি? মন খারাপ হইলে রুম অন্ধকার করে দেই। আমরা কি করি? স্যাড সং শোনা শুরু করি। তার মানে কি করলেন? আপনি আরো বেশি ডিপ্রেশনে, আরো গভীর অ্যাংজাইটিতে ডুবে যাওয়ার মতো অবস্থায় চলে যান। ওই জায়গায় কিন্তু আপনাকে ভেঙে বের হইতে হবে। তখন কারো সাথে কথা বলতে ভাল লাগবে না। কিন্তু আপনি একটু বের হয়ে একটু চাঙ্গা মুডে একটু সিনা টান করেন দেখবেন যে আপনার এনার্জি ফেরত আসতেছে। বডি আবার রিকল করতেছে নিজেকে। মানে নতুনভাবে এনার্জাইজড হচ্ছে। সো এরকম ইনফ্লুয়েন্সার যখন আপনার ক্রাইসিস মোমেন্ট সবাই টেনশনে, না আরে কি হইছে? দাঁড়াও আমরা সলভ করে ফেলতেছি। দিস ইজ লিডারশিপ। সো ইনফ্লুয়েন্সিয়াল স্কিলটা থাকা। অ্যান্ড না লাস্ট ওয়ান যেটা এন স্ট্যান্ডস ফর নেগোসিয়েশন স্কিল মাস্ট। কারণ আপনাকে এভরি মোমেন্টে কিন্তু নেগোসিয়েশনই করতে হয়। সেটা কাস্টমারের সাথে হোক, সেটা যে কোনো সাপ্লায়ারের সাথে হোক, সবসময় আপনাকে ডিল করা লাগে। সো ডিল করার ক্ষেত্রে নেগোসিয়েশন স্কিলের জন্য আপনি কি সবসময় নিজে জিতে আসবেন? না, এটা আমি বেটার ডিল মনে করি না। আরে আজকে একটা ডিল করতে গেছিলাম, পুরা জিতে আসি, ওকে শোয়াই দিছি। না, দিস ইজ নট প্রপার নেগোসিয়েশন। নেগোসিয়েশন স্কিলের প্রপারটা হচ্ছে উইন উইন। আমি জিতছি এবং আমি যার সাথে নেগোশিয়েট করছি উনিও জিতছে। এরকম একটা জায়গা থেকে জিনিসটা না আমি সব মোটিভেট করে ওনার থেকে সব প্ল্যান করে নিয়ে আসছি, তাহলে এটা প্রপার করে না। আমার একটা মনে আছে আমাদের এক টিম মেম্বার একবার একজন সাপ্লায়ারের সাথে ডিল করলো, বিগ ডিল। বিগ ডিলে আমাদের নরমালি আমরা 30 বা 50% পেমেন্ট করি। তো ও ডিল করে আসছে 5% পেমেন্ট এবং এমনভাবে মোটিভেট করে ইনফ্লুয়েন্স করে ওনাকে পুরা মানে শোয়াই দিয়ে আসছে। আইসা তো স্যার আজকে যা করছি। তো কি করছেন এরকম ডিল। আমি শুনেই আমার মধ্যে খটকা, জিনিসটা তো উইন উইন হলো না। এবং এই লোক পরবর্তীতে কি হইছে? ও এরপর আর ফোনই ধরে না। কারণ এই লোক পরে যখন ব্যাক ক্যালকুলেশন করছে, এনালাইসিস করছে, তখন দেখছে যে এটা প্রপার ডিল না, আমার জন্য তো হয় না। তখন কি হয়? পিছায়া যায়। তো এজন্য আপনি জিনিসটাকে একটা ব্যালেন্স জায়গা থেকে যদি নেগোশিয়েট করেন, তাহলে কি হবে? এটা একটা বেটার ডিল। আজকে ধরেন আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্স দিয়ে ব্রেইভে ঢুকাই ফেললাম। সব চলে আসলেন, ১০০ জন লোক ব্রেইভে চলে আসলেন। ইনফ্লুয়েন্স দিয়ে হয়ে গেল মার্কেটিং পাওয়ার ইউজ করে, সেলিং বা প্রেজেন্টেশন স্কিল দিয়ে। আসার পরে এখন এটা কি আমি উইন করলাম, পারফেক্ট উইন করলাম। আসার পরে যদি আমি যেই কমিটমেন্ট যেগুলো বলে আনলাম সেগুলো যদি না পেতো, আজকে খেয়াল করে দেখেন তো যারা ব্রেইভ ওয়ানে জয়েন করছে তারা এত মোটিভেট কেন? তারা তো ঠিকই টাকা দিয়েই জয়েন করছে এবং এতটুকু ক্লোজ আমার সাথে ছিল না ব্রেইভে আসার আগে। কেন মোটিভেট? বিকজ যেইভাবে তাদেরকে বলে আনা হয়েছে এবং যা তারা পাচ্ছে মোর দেন দ্যাট, তখন তারা চিন্তা করছে যে না আরো মানুষ আসুক। আজকে আপনাদের কি মনে হয়? আপনারা এখানে এসে চিন্তা করেন না অ্যালামনিতে আরো লোক আসুক, আমাদের এই বিবিএমটা করুক, এটা কারণ এটা করে আপনারা বুঝতেছেন যে না এটা নেসেসারি। সো এই উইন উইন ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে বিজনেসের যে কোনো ডিলে, সেটা সার্ভিস হোক, প্রোডাক্ট বিজনেস হোক, এবং এটা আপনাদের ইভেন কর্মীদের সাথেও হোক। একটা কর্মীকে আপনি ঠকায়া ১০,০০০ টাকা কম দিতে পারলে হবে না।
মানে জিনিসটা যাতে হয় যে না ও উইন করে এবং আমি উইন করি, দুইটা যখন আপনি প্রপারলি করবেন মানে দেখবেন কাজ করবে। আমি একটা ঘটনা বললেই না, আমাদের এখানে আছে নৌনীয়, তার সামনে বলা যে আমরা এমন হইছে যে আমি বেতন বেশি দিয়ে দিছি, মানে আমার ইয়েতে মনে হয়েছে, বাট আমার টিম মেম্বার এসে বলতেছে না ভাই এটা তো আপনি একটু বেশি দিয়ে দিলেন, আমাকে আরো কম দেন। এটা কখন হয়? এই যে যখন আমরা উইন উইন চিন্তা করি, সে আমার উইন চিন্তা করতেছে, আমি তার উইন চিন্তা করতেছি। তো আপনি যখন এইভাবে পুরো জিনিসটা নিয়ে কাজ করবেন, সেটা হোক আপনার টিম মেম্বারের সাথে, হোক আপনার ফ্যামিলির সাথে, হোক কোনো বিজনেসের বড় ডিলে, তখন দেখবেন সবাই উইন করলে, কারণ উইন উইন জিনিসটা সাস্টেইন করে। আপনি একা উইন করলে এটা সাস্টেইন করবে না। আমি একসাথে সবগুলো লোককে ব্রেইভে নিয়ে আসলাম এবং আমি প্রপার জিনিসটা দিতে পারলাম না, তখন এটা সাস্টেইন করবে না। কারণ এই লোকগুলা ভিতরে বদনাম করবে, আরে বইলা নিছে ঠিকই, টাকা নেওয়ার জন্য করছে, বাট আলটিমেটলি আউটপুট পাচ্ছি না। কিন্তু যখন এটা উইন উইন, তখন এটা সাস্টেইনেবল। এজন্য যখনই কোনো নেগোসিয়েশনের দরকার পড়বে কোথাও, আপনি শুধু আপনার পার্টনার ওই জায়গায় বসে, তার জায়গায় বসে আপনি চিন্তা করবেন। তখন তার পয়েন্ট অফ ভিউটা যখন আপনি বুঝতে পারবেন, আলটিমেটলি দেখবেন যে রেজাল্ট বেশি পাচ্ছেন। এবার আসেন বিজনেস গ্রোথের আমরা একদম মূল আলোচনাতে ঢুকবো, সেটা হচ্ছে 11 টাইপস অফ বিজনেস গ্রোথ। বিজনেস গ্রোথের 11টা টাইপ আছে। নাম্বার 1 মার্কেট পেনিট্রেশন, নাম্বার 2 প্রোডাক্ট ডেভেলপমেন্ট, নাম্বার 3 মার্কেট এক্সপানশন, নাম্বার 4 নিউ জিওগ্রাফি, নাম্বার 5 হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, নাম্বার 6 প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি, নাম্বার 7 শেয়ার অফ ওয়ালেট, নাম্বার 8 ডাইভার্সিফিকেশন, নাম্বার 9 অ্যাকুইজিশন, অ্যান্ড নাম্বার 10 হচ্ছে নিউ চ্যানেলস, নাম্বার 11 হচ্ছে বিজনেস পার্টনারশিপ। এই 11টা জায়গা ধরে, এই 11টা জায়গা দিয়ে মূলত বিজনেসে আমরা গ্রোথ নিয়ে আসতে পারি। আমরা একটা একটা করে এগুলো ব্রেকডাউন করব যে আসলে কোনটা কি এবং কিভাবে কাজ করে। নাম্বার 1 মার্কেট পেনিট্রেশন। মার্কেট পেনিট্রেশন জিনিসটা কি? ইনক্রিজিং মার্কেট শেয়ার উইথ এক্সিস্টিং প্রোডাক্ট ইন দ্য কারেন্ট মার্কেট। অর্থাৎ এক্সিস্টিং প্রোডাক্টটা আপনি কারেন্ট মার্কেটে শেয়ারটাকে, মার্কেটের অবস্থানটাকে দাঁড় করানো। সে ফর আপনার একটা প্রোডাক্টের কাস্টমার আছে 2000, এখন এই 2000 কাস্টমারের মধ্যে আপনি ধরেন আপনার রিচ হচ্ছে 1000 কাস্টমার, তাহলে এই 1000 কাস্টমারকে রিচ করে আপনি 200 মানুষের কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। তার মানে আপনার পেনিট্রেশন রেট কত হইতেছে? আপনার পেনিট্রেশন রেট হইতেছে 20%। তার মানে আপনি 1000 রিচ করে 200 মানুষের কাছে আপনার প্রোডাক্টটা বিক্রি করতে পারছেন। তাহলে আপনার কাজটা কি হবে? মার্কেট মানে গ্রোথের জন্য কি হবে? এই পেনিট্রেশন রেটটাকে বাড়ানো। আপনি যেই 1000 লোকের কাছে যেই প্রোডাক্ট বা যেই অফার নিয়ে যাচ্ছেন, 800 লোক এটা গ্রহণ করছে না, 200 লোক গ্রহণ করছে, মানে 20%। এখন এই পেনিট্রেশন রেট যদি আপনি 30% নিতে পারেন, তার মানে আগে বিক্রি করতেন যে 1000 এর কাছে 200, এখন যদি 300 বিক্রি করতে পারেন, তার মানে আপনার কিন্তু গ্রোথ চলে আসতেছে। সো এই যে এখানে অ্যাপেলের এক্সাম্পলটা দিয়েছি, কি বলছি আমরা? অ্যাপেল ইনক্রিজিং আইফোন সেলস বাই টার্গেটিং এক্সিস্টিং স্মার্টফোন ইউজার থ্রু অ্যাগ্রেসিভ অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন। ডিফারেন্ট লেভেলে প্রমোশন করেছে, ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং এর মতো মনে হয় না, বাট তারা কিন্তু ডিফারেন্ট ওয়েতে জিনিসটা করে। তার মানে কি করলো? এক্সিস্টিং মার্কেটে তাদের যতটুকু রিচ ছিল এটাকে বাড়িয়ে দিয়ে এবং ওইখান থেকে বেশি পরিমাণে সেলস নিয়ে আসা। দিস ইজ কল মার্কেট পেনিট্রেশন। অর্থাৎ মার্কেটে আমার প্রোডাক্টের সেলস রেশিওটাকে আমি যদি বাড়ায় ফেলতে পারি, অটোমেটিক্যালি কিন্তু আমার রেজাল্ট বেড়ে যাচ্ছে। সো পেনিট্রেশনের জন্য বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে। কেউ প্রমোশনাল অফার দেয়, কেউ ডিসকাউন্ট অফার দেয়, কেউ অ্যাগ্রেসিভ মার্কেটিং করে যে আরো বেশি মানুষের কাছে রিচ করা, কেউ মার্কেটিং ফানেলটাকে ফলো করে, এইভাবে মার্কেট পেনিট্রেশন করে। নাম্বার 2 প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এটা একটা গ্রোথ স্ট্র্যাটেজি। কিরকম? ক্রিয়েটিং অ্যান্ড অফারিং নিউ প্রোডাক্ট টু এক্সিস্টিং মার্কেট। অর্থাৎ নতুন প্রোডাক্ট ডেভেলপ করার মাধ্যমেও কিন্তু আমি আমার বিজনেসে গ্রোথ নিয়ে আসতে পারি। যেমন এক্সাম্পল যদি বলি, আমাদের ন্যাচারালসে আমরা হার্বস নিয়ে কাজ করি, হার্বস, নাট, সিড, হানি, এই টাইপের আইটেম নিয়ে কাজ করি। তো আমি দেখলাম যে নর্মাল হার্বস তো মার্কেটে মোটামুটি আছে, চলতেছে, আমরা একটা প্রিমিয়াম জায়গা ধরে একটা গ্রুপ অফ পিপলের থেকে প্রপারলি করতেছি। তখন আমরা চিন্তা করলাম, হঠাৎ আমার মাথায় আসলো যে এই প্রোডাক্টগুলোর মধ্যে একটা ডিফারেন্ট কিছু করা যায় কিনা। তখন আমরা 9টা হার্বস দিয়ে নবশক্তি নামে একটা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলাম। দিস ইজ কল প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এখন যখন আমরা নবশক্তিটা ডেভেলপ করলাম, এটা যেহেতু একটা মোটামুটি ইউনিকভাবে জিনিসটা করা হয়েছে, যে মানুষের সেক্সুয়াল অনেক প্রবলেম থাকে, এগুলোর জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট খায়, মালিশ, লোশন ইউজ করে, ক্ষতিগ্রস্ত হয়।
তা আমাদের টার্গেটটা ছিল যে এরকম একটা প্রোডাক্ট বানানো যেই প্রোডাক্টটা মানুষের এই পাওয়ারটাকে এনহ্যান্স করবে, বাট তার মধ্যে কোনো সাইড এফেক্ট তৈরি করবে না, কোনো ধরনের ক্ষতি করবে না এক্সট্রা। এবং এটা আমরা সাকসেসফুলি একটা বড় টিম, গবেষক টিম মিলে এটা আমাদের বানানো হয় এবং এটা সুপার সাকসেসফুল একটা প্রোডাক্ট। দেখা গেছে এমনও অবস্থা হয়েছে যে আমাদের ন্যাচারালসের বাকি সকল আইটেম মিলে যা বিক্রি হতো, এটার শুরুর দিকের বিক্রি একটা প্রোডাক্ট সেই পরিমাণ। এবং যেহেতু এটা একটা ইউনিক প্রোডাক্ট, এটাতে প্রফিট মার্জিন আমাদের অন্য প্রোডাক্টের চেয়ে অলমোস্ট ডাবল। অন্য প্রোডাক্টে আমরা যা প্রফিট করি এটা অলমোস্ট ডাবল প্রফিট হয়। দিস ইজ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তার মানে একটা প্রোডাক্টকে আমি ইন করার কারণে আমার পুরো কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু অনেক বেড়ে গেল, বিকজ অফ ওই প্রোডাক্টটা আমরা ইউনিকভাবে জিনিসটাকে ডেভেলপ করতে পারছিলাম। তো দিস ইজ কল প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যে আমি এক্সিস্টিং আমার যে মার্কেট আছে সেখানে এমন কোনো প্রোডাক্ট আমি ডেভেলপ করতে পারি না যেটা আমার পুরো জিনিসটাকে, পুরো সেলসটাকে বুমিং করবে। তারপরে কি আছে? মার্কেট এক্সপানশন। এটা ওয়ান কাইন্ড অফ গ্রোথ স্ট্র্যাটেজি। কিরকম? এন্টারিং নিউ মার্কেট উইথ এক্সিস্টিং প্রোডাক্ট। অর্থাৎ মার্কেট এক্সপানশনটা হচ্ছে আমার প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে বাট সকল মার্কেট প্লেসে অ্যাভেলেবেল না। সে আপনার প্রোডাক্টটা এখন আপনি অফলাইনে মার্কেটিং করেন বাট অনলাইনে আপনি অ্যাভেলেবেল না। তখন আপনি চিন্তা করলেন যে আমার প্রোডাক্টটা আমি দারাজে অ্যাভেলেবেল করব, রকমারিতে অ্যাভেলেবেল করব, সাজগোজে করব, চাল ডালে করব। যখন আপনি এই জায়গাগুলোতে এক্সপান্ড করলেন, দিস ইজ মার্কেট এক্সপানশন। তার মানে কি হচ্ছে? আমি যেই মার্কেটে ছিলাম না সেই মার্কেটে আমার প্রোডাক্টটা যাচ্ছে। তো এটাকে মোটামুটি মার্কেট এক্সপানশন বা চ্যানেল এক্সপানশনও বলতে পারি আমরা। আবার আরেক দিক থেকে যদি মার্কেট চিন্তা করি, সেটা হচ্ছে যেই জায়গাতে আমার মার্কেট আছে বাট আমি নাই, অ্যাভেলেবিলিটি নাই, সেই মার্কেটে আমার যাওয়া। কি হইতে পারে? যে আপনি হয়তো চকবাজারে একটা দোকান দিয়ে ব্যবসা করতেছেন বাট আপনি সারা দেশে ডিস্ট্রিবিউশন করেন নাই। তো সারা দেশে ডিস্ট্রিবিউশন আপনার একটা মার্কেট এক্সপানশন। অর্থাৎ যেই মার্কেটগুলোতে আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল না, এই মার্কেটগুলোতে প্রোডাক্ট অ্যাভেলেবেল করলে ওইখান থেকে আপনার সেলস কিন্তু জেনারেট হইতেছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ গ্রোথ স্ট্র্যাটেজি। তারপর নিউ জিওগ্রাফি। নিউ জিওগ্রাফি মানে কি? এক্সপান্ডিং অপারেশনস অ্যান্ড সেলস ইনটু ডিফারেন্ট জিওগ্রাফি। আপনি এখন হয়তো একটা জেলা জুড়ে ব্যবসা করেন, আপনি চিন্তা করলেন এটাকে আমি সারা বাংলাদেশ জুড়ে করব। আপনি হয়তো শুধু বাংলাদেশে ব্যবসা করেন, আপনি চিন্তা করলেন এই প্রোডাক্টটাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে নিয়ে যাব, নিউ জিওগ্রাফিতে। কারণ শুধু বাংলাদেশ তো একটা ছোট্ট মার্কেট। আপনি ওয়ার্ল্ডের কোনো একটা দেশ থেকে বসে যদি বাংলাদেশকে চিন্তা করেন, খুবই ছোট একটা মার্কেট। আমি যখন প্রথম চায়নাতে ক্যান্টন ফেয়ারে গেলাম, সারা বিশ্ব থেকে ওইখানে তো এক্সপোর্ট ইম্পোর্টাররা আসে, বায়াররা আসে, তারপরে ম্যানুফ্যাকচাররা তাদের স্টল দেয়। টানা 1 মাস আমি যখন এক্সপ্লোর করলাম, তখন আমার কাছে মনে হলো বাংলাদেশ তো অনেক ছোট একটা মার্কেট, এটা নিয়ে আমরা কারাকারি করতেছি, ওয়ারেস সারা বিশ্ব আমাদের পড়ে আছে। তখন আমি চিন্তা করলাম যে হোয়াই নট, বাংলাদেশ থেকে দেখলাম একটা না দুইটা যেন স্টল। তা আমি চিন্তা করলাম যে আমরা তো প্ল্যান করতে পারি যে ক্যান্টন ফেয়ারে এক সময় আমাদের স্টল থাকবে, এবং আপনাদের জন্য বলা, আপনারা এইভাবে এখন থেকে প্ল্যান করেন যে আমার ক্যান্টন ফেয়ারে আমার প্রোডাক্টের স্টল থাকবে। তাহলে কি নিউ জিওগ্রাফি, সারা বিশ্বে আপনার প্রোডাক্ট চলে গেল। তো এইটা একটা বিশাল গ্রোথ নিয়ে আসতে পারে আপনার বিজনেসে। তারপরে নাম্বার 5, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কি? কন্ট্রোলিং ডিফারেন্ট স্টেজেস অফ সাপ্লাই চেইন ফ্রম প্রোডাকশন টু ডিস্ট্রিবিউশন। মানে কি? মানে হচ্ছে আপনার প্রোডাক্টের সাথে রেলিভেন্ট জিনিসগুলো আপনার সিস্টেমের সাথে নিয়ে নেওয়া। যেমন ধরেন চাল ডালের কথা যদি বলি, চাল ডাল কি করে? আমরা হোম ডেলিভারি করে, বাজার হোম ডেলিভারি করে। এখন চাল ডালের জন্য এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার কি? সে সাপ্লায়ার নিয়েছে, ম্যানুফ্যাকচারারদের সাথে কাজ করতেছে, তার মূল ব্যবসা কি? বাজার ডেলিভারি করা, বাজার থেকে লাভ করে। কিন্তু দেখেন সে কি করছে? গোগো বাংলা নামে একটা কুরিয়ার সার্ভিস ইন্টিগ্রেশন করে ফেলছে তাদের সাথে। তাতে কি হচ্ছে? কারণ তার তো প্রতিনিয়ত ডেলিভারি করা লাগে, তাহলে কুরিয়ার সার্ভিসটা যদি তার নিজের হয়, তাহলে নিজের ডেলিভারিগুলো প্রপারলি করা যাইতেছে, আর এর বাইরের কাস্টমারদের যদি সার্ভিস দেয়, দিস ইজ কল ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। তারপরে কিরকম হইতে পারে? যেমন ধরেন ন্যাচারালস থেকে আমরা মোরিঙ্গা সুপারফুড নামে একটা প্রোডাক্ট সেল করি। তো এই প্রোডাক্টটা আমরা একদম বাংলাদেশে একদম বলা যায় স্টার্টিং থেকে আমরা মানে ব্যাপকভাবে মার্কেটিং করি। তো এটার ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কি হইতে পারে? যেমন আমরা রিসেন্টলি কথা বলতেছি, আমরা কিছু পাহাড় কেনার পরিকল্পনা নিয়েছি, যেই পাহাড়গুলোতে মোরিঙ্গা চাষ হয়। তো ওগুলো কিনে নিয়ে আমরা মোরিঙ্গার বাগান নিজেরা ডেভেলপ করার চেষ্টা করছি। তাতে কি হবে? যে ওই মোরিঙ্গার বাগান থেকে যেই মোরিঙ্গাগুলো হবে, ওগুলো থেকে প্রপারলি আমরা কালেকশনও করতে পারতেছি এবং বেস্ট প্রোডাক্টটা আমরা কাস্টমারকে দিতে পারছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেহেতু আমি আমার বাগান থেকে করছি, তার মানে আমার প্রোডাকশন খরচটা, ওই যে কিনে আনা পাইকাররা যেই লাভটা করতেছে, ওই লাভটা কিন্তু আমরা করতে পারতেছি। তো বিজনেস যখন আপনার বড় হয়ে যায়, তখন কোম্পানিগুলো যখন দেখে যে মূল ব্যবসায় আর গ্রোথের কিছু নাই,
যে মোরিঙ্গা পাউডার বাংলাদেশে যা সেল হওয়ার ম্যাক্সিমাম মার্কেট এখন আমাদের দখলে আছে, তখন আমাদের ইন্টিগ্রেশন, এটাকে ডেভেলপ করার রাস্তা কি হবে, যে এটার সাথে রিলেটেড আর কি কি জিনিস আমি ডেভেলপ করলে আমি প্রফিট, তাহলে এটার সাপ্লায়ার যারা আছে ওই সাপ্লায়ার থেকে না নিয়ে এবার আমি নিজেই বাগান করলে আমার কিন্তু প্রফিট বাড়তে থাকবে। দিস ইজ কল ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। তারপর নাম্বার 6, প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির ক্ষেত্রে কি হয়, আপনি ধরেন আপনার ফ্যাক্টরিতে এখন অ্যানালগে প্যাকিং হয়, আপনি কি করলেন, এই জায়গায় আপনি অটোমেট মেশিন নিয়ে আসলেন, তাহলে আগে যদি ঘন্টায় 100 প্রোডাক্ট হইতো, এখন আপনার কি হইতেছে, ঘন্টায় 200 প্রোডাক্ট হইতেছে। সো দিস ইজ কল প্রোডাক্টিভিটি, যে ইমপ্রুভিং অপারেশনাল প্রসেস টু এনহ্যান্স প্রোডাক্টিভিটি অ্যান্ড রিডিউস কস্ট। সেটা মেশিনারিজের ক্ষেত্রে হইতে পারে, সেটা আপনার যদি সার্ভিস বেসড হয় সেটা কোনো সফটওয়্যারের মাধ্যমে হতে পারে। অর্থাৎ আপনার এফিসিয়েন্সিটাকে বাড়ানোর কারণে কি হচ্ছে, আপনার ওভারঅল গ্রোথটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ আপনার প্রোডাকশন বেড়ে গেছে। আপনি হয়তো একটা সেমি অটো মেশিন দিয়ে প্রোডাকশন করেন, এটা ফুললি অটোমেটেড নিয়ে আসার কারণে এখন আগে ঘন্টায় যা প্রোডাকশন হইতো এখন পার মিনিটে তা হইতেছে, কারণ আপনার ওইদিকে সেলস এন্ড মার্কেটিং ওকে আছে। তার মানে এটা যখন আপনি রেডি করছেন আপনার ওভারঅল গ্রোথ কিন্তু বেড়ে যাচ্ছে। সো এই প্রোডাক্টিভিটি এন্ড এফিসিয়েন্সি নট অনলি শুধু প্রোডাকশনে, এটা আমার অপারেশন, এটা কাস্টমার কেয়ারের ক্ষেত্রে। তাহলে যেই কাজ এখন 10 জনে করে, আপনি সিস্টেম ডেভেলপ করলে দেখবেন এটা 3 জনে হয়ে যেতেছে। তাহলে কি এটা ওয়ান কাইন্ড অফ গ্রোথ কোম্পানির জন্য। নাম্বার 7, শেয়ার অফ ওয়ালেট। শেয়ার অফ ওয়ালেট কি, ইনক্রিজিং দ্য পোর্শন অফ আ কাস্টমার স্পেন্ডিং দ্যাট গোজ টু পার্টিকুলার ব্র্যান্ড। অর্থাৎ কাস্টমারের পকেট থেকে ধরেন আপনার কোম্পানিতে প্রতি মাসে 500 টাকা আসে এখন, অথবা 5000 টাকা আসে, আপনার টার্গেট থাকবে 5000কে 10,000-এ নেওয়া, তার শেয়ার অফ ওয়ালেটটাকে বাড়ানো, যাতে আপনার প্রোডাক্টে তার স্পেন্ডিংটা বাড়ে। তাহলে কি হইতেছে, শেয়ার অফ ওয়ালেটটা বাড়লে আপনার কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রোথ হইতেছে। যেমন অ্যামাজনের একটা এক্সাম্পল আমরা এখানে শেয়ার করেছি। অ্যামাজন কি করেছে, অ্যামাজন প্রাইম অফারিং এডিশনাল সার্ভিস লাইক স্ট্রিমিং অ্যান্ড ডিসকাউন্ট টু ইনক্রিজ কাস্টমার স্পেন্ডিং বিয়ন্ড জাস্ট অনলাইন শপিং। তো অ্যামাজন প্রাইম কাস্টমারদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছে, এই এক্সট্রা ফ্যাসিলিটির জন্য প্রাইমে মেম্বারশিপ নিচ্ছে মানুষ, আবার এটার সাথে দেখা গেল স্ট্রিমিং সার্ভিস, আদার কিছু জিনিসপত্র দিয়ে কোম্পানি কিন্তু শেয়ার অফ ওয়ালেটটাকে বাড়ায় ফেললো। সো এইভাবে শেয়ার অফ ওয়ালেট বাড়াইতে পারলে আপনার ওভারঅল একটা কিন্তু গ্রোথ হইতেছে। এটা নিয়ে আমরা আরো পরের স্লাইডগুলোতেও কথা বলবো। তারপর ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন মানে কি, ইন্ট্রোডিউসিং নিউ প্রোডাক্ট অর সার্ভিস টু ডাইভার্সিফাই দ্য বিজনেস পোর্টফোলিও। অর্থাৎ আপনি এক ধরনের প্রোডাক্ট এবং সার্ভিসে আসেন, এটার সাথে রিলেটেড করে অন্যান্য প্রোডাক্ট সার্ভিস নিয়ে আসা। যেমন আমাদের কথা যদি বলি, কোচ কাঞ্চন একাডেমি কি করছে, একাডেমি কোচিং, মেন্টরিং, ট্রেনিং সাপোর্টটা দিচ্ছে। এখন এই কোচিং, মেন্টরিং, ট্রেনিং সাপোর্ট দেওয়ার পরে অনেকে নিজের মতো করে প্রপারলি করতে পারছে, বাট অনেকেই আছে তাদের বড় টিম নাই, বা তারা মার্কেটিংটা কিভাবে করে এক্সপার্ট না, কিভাবে ডিজাইন করবে এক্সপার্ট না, বা অনেক টাকা দিয়ে। আজকে খেয়াল করে দেখেন আমাদের যে চিফ কপিরাইটার আছে তার স্যালারি হচ্ছে 1.5 লাখ টাকা। এখন এই লেভেলের একটা কপিরাইটারকে ব্যক্তিগতভাবে আপনি নিয়ে তো 1.5 লাখ টাকা বেতন দিলে পারবেন না, অনেক ক্ষেত্রেই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজে কঠিন হয়ে যাবে। আমাদের যে ডিজাইনার কাজ করে ওনার বেতন আছে 1,20,000 টাকা। তো এই যে যে এদের পিছনে যে বিশাল ব্যয়, এটা তো ব্যক্তিগতভাবে টিম নিয়োগ দিতে গেলে মাসে 5-7 লাখ টাকা ক্রিয়েটিভ টিমে দিতে হবে। তাহলে এখন আমার কাছ থেকে ট্রেনিং, মেন্টরিং, কোচিং নেওয়ার পরে সে বুঝতে পারছে যে আমাকে প্রপারলি এই জিনিসগুলো দিয়ে, কন্টেন্ট দিয়েই যুদ্ধ করে বড় হইতে হবে, ব্র্যান্ড হইতে হবে। এজন্য আমরা কি করেছি, আমরা গেরিলা ডিজিটাল নামে আলাদা মার্কেটিং এজেন্সির সার্ভিস রাখছি, যারা এগুলো নিজেরা ডেভেলপ করে করতে পারলে ওয়াইজ, গ্রেট, পারফেক্ট। যারা পারবে না তারা আমাদের এই রেডিমেড সলিউশনটা নিতে পারে। তা থেকে এখানে আমরা একদম স্মলদের কথা চিন্তা করে 25 থেকে 120K পর্যন্ত আমাদের সার্ভিস মোটামুটি রেখেছি, যে আপনি 25,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত, যাদের আরো বড় স্কেলে লাগে 5 লাখ দিয়েও করতে পারবে, বাট 25,000 থেকে শুরু। তাহলে 25,000 টাকা আপনি আমাদের গেরিলা ডিজিটালে দিয়ে দিলে আপনার মাসে 8টা কন্টেন্ট চলে গেল, আপনার ফেসবুকে যা হইতেছে অ্যাড টেড গুলো আমাদের টিম ডিজিটাল মার্কেটিংটা একটু অপারেশন করে দিল। তাহলে কি মান্থলি রিটেনশনে আপনার জন্য কি কি কন্টেন্ট যাবে সুন্দর করে প্রত্যেক মাসে আমরা 8টা কন্টেন্ট ওইখানে তাকে দিয়ে দিই, অর্থাৎ প্রতি সপ্তাহে সে 2টা করে কন্টেন্ট এখান থেকে যেগুলো দিয়ে বিজ্ঞাপন রান করবে, বিজ্ঞাপনের কাজ হইতেছে। তার মানে মাত্র 25,000 টাকা কি হইতেছে, আমার ওই যে বেশি বেতনের যে, আমার তো একজন না অনেকগুলো কপিরাইটার কাজ করতেছে, ডিজাইনার কাজ করতেছে, তাদের সার্ভিসটা মিনি ভার্সনে চলে আসলো। এখন এটা উদ্যোক্তাদের যেমন কাজে লাগতেছে, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা ভেবে দেখেন, দিস ইজ কল্ড ডাইভার্সিফিকেশন। অর্থাৎ এই বিজনেসের সাথে সাথে রিলেটেড অন্যান্য ব্যবসাগুলো কি হইতে পারে যেটা আপনি করলে আপনার বিজনেসে গ্রোথ হবে।
তো এটা করার কারণে কি হইতেছে, আমাদের ওভারঅল কিন্তু একটা গ্রোথ। যেমন সামনে আমাদের বাধ্য হয়ে আমাদের যে বিজনেসগুলো বড় হয়ে যেতেছে, এরা বলতেছে স্যার সফটওয়্যার ফার্ম করেন, অটোমেটিক্যালি এখন আইটি বা সফটওয়্যার ফার্ম একটা আমাদেরই বানানো লাগবে, বিকজ অফ আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের একটা অংশ আমাদের বাদে অন্য কোথাও সার্ভিস নিবে না। এই যে নিবে না, তাদের ব্যবসা বড় হয়ে গেলে এবার সিস্টেমাইজেশন, সফটওয়্যার, ইআরপি সলিউশন যা কিছু লাগবে, দিস ইজ কল ডাইভার্সিফিকেশন। তো বড় ব্র্যান্ডগুলো কিন্তু এটা করে, যখন তারা বড় হয়ে যায় দেখা যায় রিলেটেড এই ব্যবসা আছে, আচ্ছা এটা ইনভেস্ট করো, এটা করো। তো আপনি চিন্তা করেন যে আপনার ব্যবসাতে রিলেটেড করে করে কিভাবে আদার্স ব্যবসাগুলোর মধ্যে মানে নিজেকে ছড়ানো যায়। তো আপনি যখন এইভাবে ছড়িয়ে দিবেন দেখবেন বিজনেস গ্রোথ হইতেছে। নাম্বার 9 যেটা অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে কি? পারচেজিং অ্যানাদার কোম্পানি টু এক্সপান্ড মার্কেট প্রেজেন্স অর ক্যাপাবিলিটিস। কিরকম হইতে পারে? সিম্পল, ধরেন আপনি একটা প্রোডাকশন কোম্পানি, আপনাকে প্রতিদিন প্যাকেজিং এর অর্ডার করতে হয়। তার মানে আপনি যদি একটা প্রিন্টিং প্যাকেজিং কোম্পানি কিনে ফেলেন, তাহলে কি হইতেছে, আপনার প্রোডাক্টের যত লেভেল, প্যাকেজিং যা কিছু লাগবে এই অ্যাকুইজিশন করা কোম্পানি থেকেই কিন্তু হইতেছে। সো এরকম রিলেটেড কোম্পানিগুলো দেখবেন বড় বড় কোম্পানিগুলো অ্যাকুইজিশন করে ফেলে, এবং এদের দুইটা কারণে করে। একটা হচ্ছে যদি দেখা গেল কম্পিটিটর বড় হয়ে যাইতেছে এবং লং রানে ও বড় হয়ে গেলে আমার বিজনেসে ঝামেলা হবে, তার মানে কিনে ফেলো। এই যেমন ফেসবুক কি করছে, রিলেটেড করে ইনস্টাগ্রাম যেভাবে বড় হচ্ছিল, পরে দেখলো যে ইনস্টাগ্রাম এইভাবে তো একসময় আমাদের বিজনেসে হানা দিবে, কাজে ইনস্টাগ্রাম আমি কিনে ফেলি। হোয়াটসঅ্যাপ যেভাবে করে অ্যাগ্রেসিভলি আগাচ্ছে, তার মানে মেসেঞ্জারের কোনো ভ্যালু থাকবে না, তাহলে হোয়াটসঅ্যাপ কিনে ফেলো। দিস ইজ অ্যাকুইজিশন, যে রিলেটেড। ইভেন এটা বড় বড় কোম্পানি প্রচুর করে। আমি যদি এক্সাম্পল দিই, দেখবেন যে বাংলাদেশে একসময় খুব পপুলার ছিল ল্যাকমি একটা ব্র্যান্ড, ল্যাকমির ফেস ওয়াশ, ল্যাকমির একটা কসমেটিক্স ব্র্যান্ড ছিল খুবই পপুলার। তো ইউনিলিভার কি করছে, এটাকে কিনে এটা কার্যক্রম স্লো করে দিছে, কারণ ওরা দেখলো ল্যাকমি যদি বড় হয়, ল্যাকমি যদি আগাইতে থাকে, তাহলে আমার পন্ডস, ফ্যান অ্যান্ড লাভলি চলবে না। আজকে তো ফ্যান অ্যান্ড লাভলিও ফেস ওয়াশ বিক্রি করে, পন্ডসও বিক্রি করে, ল্যাকমিও বিক্রি করে। সো ল্যাকমি ওদের একটা মার্কেট শেয়ার নিয়ে নেয়। তো চিন্তা করে ল্যাকমিটাকে আমি কিনে ফেলি, ল্যাকমি কিনে কিন্তু ল্যাকমি নিয়ে তারা আর অ্যাগ্রেসিভ মার্কেটিং করে নাই, ওটা চুপ করে আর ছোট পরিসরে বসায় রাখছে। তো অ্যাকুইজিশনটা অনেকগুলো পার্সপেক্টিভ থেকে ব্র্যান্ডগুলো করে। একটা হলো নিজের ব্র্যান্ডকে এগিয়ে নেওয়ার জন্য রিলেটেড যেই জিনিসগুলো, যে ঠিক আছে আমি তো বিজনেস করি, এই যেমন চাল ডাল কুরিয়ার সার্ভিস কিনে নিচ্ছে, রিলেটেড ব্যবসাগুলোকে কিনে ফেললে যেটা হয়, তখন ব্যবসা অপারেট করা ভালো সুবিধা হয়। আরেকটা হলো আপকামিং থ্রেড কি হইতে পারে, ওই ব্যবসাটা কিনে ফেলে, তাহলে ওই থ্রেডটা থেকেও তারা বের হয়ে যেতে পারে। দিস ইজ কল অ্যাকুইজিশন। অ্যান্ড নাম্বার 10 যেটাকে বলছি আমরা নিউ চ্যানেল। নিউ চ্যানেল কি? এক্সপ্লোরিং ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল টু রিচ অ্যাডিশনাল কাস্টমার সেগমেন্ট। কারণ কাস্টমার তো বিভিন্ন বিভিন্ন সেগমেন্টে আছে। এখন ধরেন আপনি একটা প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে প্রিমিয়াম প্রোডাক্টের আপনি মার্কেটিং অনলাইনে করছেন, অফলাইনে, পারফেক্টলি ওকে। কিন্তু আপনি হিসেব করে দেখলেন যে আপনার এই প্রোডাক্টটা, আপনি প্রিমিয়াম প্রোডাক্ট, বাংলাদেশে যত 5 স্টার হোটেল, 5 স্টার 4 স্টার লেভেলের রিসোর্ট আছে, আমি সবগুলোতে ওদের রিসিপশনের কাছে ভাড়া নিয়ে আমি একটা করে শেলফ বসাবো। দিস ইজ নিউ চ্যানেল ফর ইউ। যে 5 স্টারে তো একটু প্রিমিয়াম পিপলগুলো যায়, একটু টাকাওয়ালা লোকগুলো যায়, আমার প্রোডাক্ট যেহেতু প্রিমিয়াম, আমি ওই জায়গায় প্লেস করলে তাদের মধ্যে এটা একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে পরিচিত পাবে। সো আমরা চ্যানেল নিয়ে অলরেডি ক্লাসে আমরা আলোচনা করেছি। সো এর মধ্যে কি হইতে পারে, একটা পাইকারি মার্কেট, দেখা গেলো চকবাজারের মার্কেটে আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই, আপনি অ্যাভেলেবেল করলেন। কিছু কিছু স্পেসিফিক মার্কেট আছে, যেই মার্কেটে দেখা গেলো মোবাইল, সে ফর মোতালেব প্লাজা বা বসুন্ধরা সিটি, যমুনা, অথবা দেখা গেলো ইস্টার্ন প্লাজা, যেখানে মোবাইলের মার্কেট। এখন আপনার এই বিজনেস যদি হয়, তাহলে এই মার্কেটগুলোতে আপনি একটা করে দোকান নেওয়া বা অ্যাভেলেবিলিটি করা। সো এরকম নিউ চ্যানেল, যেই চ্যানেলে আপনার প্রোডাক্ট এখনো যাচ্ছে না, বাট ওই চ্যানেলটাতে প্রোডাক্টটা যাওয়া শুরু করলে আপনার কিন্তু বিগ ভলিউমে প্রোডাক্ট বিক্রি করা সম্ভব। তো এই চ্যানেলের মধ্যে অনলাইন একটা ভালো চ্যানেল হইতে পারে, অনলাইন মার্কেট প্লেসগুলো একটা চ্যানেল হইতে পারে, আপনার ডিস্ট্রিবিউশনে মানে এজেন্ট, হোলসেলার, রিটেলার দিয়ে যে অ্যাভেলেবেল করে ডিস্ট্রিবিউটর দিয়ে, এটা একটা চ্যানেল হইতে পারে। তো আপনি যদি এক্সপান্ড করার চিন্তা করেন, আপনি এখন দেখবেন যে আমি কয়টা চ্যানেলে আসি, আমি টোটাল 9টা চ্যানেলের মধ্যে 3টা চ্যানেলে ব্যবসা করতেছি। আচ্ছা, বাকি চ্যানেলগুলা গ্যাপ কই আছে? বা একবার আপনি এখন করবেন, আপনি হয়তো এমন হইতে পারে শুধু অনলাইনে আসেন, তা আপনি চিন্তা করলেন অনলাইনে আসি, অনলাইনে ভালো করছি, তাহলে পাশাপাশি কি করা যায়, আমি ছোট ছোট শপ করি। যেমন অনেকেই করতেছে, যেমন ধরেন সিপি বা যেমন ধরেন স্বপ্ন, তারা ফিজিক্যালিও আসে, ডিজিটালিও আসে। এইভাবে আপনি প্ল্যান করতে পারেন যে ফিজিক্যাল শপ থাকবে, তারপর ডিজিটাল থাকবে। এবার ফিজিক্যাল ডিজিটাল ওকে হয়ে গেছে। যেমন আমাদের ন্যাচারালসের প্ল্যানটা কি? ন্যাচারালসে আমাদের অন্যান্য অর্গানিক অনেক ফুড ব্র্যান্ড বাংলাদেশে নিজের আউটলেট করে। আমার চিন্তা হলো আমি নিজে কয়টা আউটলেট করব, অনেক আউটলেট আমার পক্ষে বাজেটের কারণে করা সম্ভব হবে না, মেইনটেইন করাও ঝামেলা। তার চেয়ে এরকম অনেক আউটলেট যাদের করা আছে,
ওই জায়গাগুলোতে আমি প্রোডাক্টটা পৌঁছে দিই। দিস ইজ কল নিউ চ্যানেল। যেই চ্যানেলে আমি এখনো বিজনেস করছি না, ওই চ্যানেলে যখন আমি প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল করব, তখন যেমন বাংলাদেশে প্রাণের প্রায় 11টা সেলস চ্যানেল, তারা যে ভ্যানে করে মাল বিক্রি করে প্লাস্টিকের বাটি খোরা গিফট দিয়ে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ চ্যানেল কিন্তু তাদের জন্য। ইনস্টিটিউশনাল চ্যানেল আছে, তারা বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে সেল করে, কর্পোরেট চ্যানেল আছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, অনলাইন আছে, নিজস্ব অনলাইন তাদের আবার মার্কেট প্লেস আছে, এইভাবে তারা মূলত করে। অ্যান্ড নাম্বার 11, লাস্ট ওয়ান, যে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বিজনেস পার্টনারশিপ। কোলাবোরেটিং উইথ আদার বিজনেস টু অ্যাচিভ মিউচুয়াল বেনিফিট। আপনার বিজনেসের একদম রিলেটেড কম্পিটিটর হইতে হবে এমন না, বাট আপনি পার্টনারশিপ করে, কোলাবোরেটিং করে ওই বিজনেসের সাথে মিউচুয়াল কোনো বেনিফিট নেওয়া যায় কিনা, এইভাবে কিন্তু আপনি চাইলে পার্টনারশিপ করতে হবে। যেমন আমাদের এখন কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো আমার সাথে কোচকাঞ্চন একাডেমির সাথে পার্টনার করতে যাচ্ছে। তো পার্টনারশিপটা কি? পার্টনারশিপটা এরকম, আমরা কিছু রিকোয়ারমেন্ট ওদেরকে দিয়েছি, এটা যদি প্রুভ হয় তাহলে হয়তো কিছু কোম্পানি পার্টনার চলে আসবে, যে আপনার মেন্টরিং নিতেছে বাট অনলাইন বিজনেস করে, কুরিয়ার সাপোর্ট দরকার হয়, তাহলে আপনার সাথে যদি পার্টনারশিপ থাকে, আপনি যাদেরকে এনডোর্স করে দিবেন, ওই এনডোর্স করা বিজনেসগুলোকে আমরা এক্সট্রা বেনিফিট দিব। আমি যদি নর্মাল 120 টাকা চার্জ করি, ওদের জন্য হয়তো 100 টাকা করব। নর্মাল যদি 100 টাকা করি, ওদের জন্য হয়তো 80 টাকা করব। এটা কি হইতেছে? বিজনেস পার্টনারশিপ হইতেছে। এতে সুবিধাটা কি? সুবিধা অনেকগুলো। একটা হচ্ছে আমাদের যারা মেন্টরিংয়ে আছে যেই বিজনেসগুলো, এই বিজনেসগুলো একটা ফ্যাসিলিটি পাচ্ছে কোচকাঞ্চন একাডেমির থ্রুতে। তাতে কি হচ্ছে? কোচকাঞ্চন একাডেমির সাথে তাদের একটা গুড রিলেশন তৈরি হইতেছে। দিস ইজ বিজনেস পার্টনারশিপ। এইভাবে আপনি দেখেন যে আপনার বিজনেসের সাথে পার্টনারশিপ করে, অন্য ব্যবসা বাট আপনি ওইটার সাথে পার্টনারশিপ করে আপনি কিন্তু ভালো একটা সেলস জেনারেট করতে পারেন। যেমন আমাদের অনেক স্টুডেন্টরা এখন যেটা করে, আমাদের একাডেমির সবার জন্য ডিসকাউন্ট কোড, কুপন এগুলো দিচ্ছে। তাতে করে কি হচ্ছে, একাডেমির যেহেতু একটা আস্থার জায়গা তৈরি হয়ে গেছে, তো এইখানে থাকা, যেমন এটা আমরা ব্রেভ মেম্বারদের জন্য ওপেন করে দিয়েছি, এখন তাদের ওই পোস্টগুলো আমরা আমাদের গ্রুপগুলোতেও অ্যাপ্রুভ করে দিচ্ছি। তাতে কি হচ্ছে যে তারা তাদের বিজনেসে কোনো একটা অফার ডিসকাউন্ট দিলে আমাদের স্টুডেন্টরাও এখান থেকে কিন্তু পারচেস করতেছে। দিস ইজ কোলাবোরেশন, দিস ইজ কল পার্টনারশিপ। সো আপনি দেখেন যে আপনার বিজনেসের সাথে এরকম কারো পার্টনারশিপের মাধ্যমে বিজনেসকে এক্সপান্ড করা যায় কিনা। সেটা কি হইতে পারে? সেটা ইনফ্লুয়েন্সারদের সাথেও পার্টনারশিপ হইতে পারে, সেটা সেলিব্রিটিদের সাথেও পার্টনারশিপ হইতে পারে, যে ঠিক আছে আপনি এরকম আপনার অডিয়েন্সের জন্য এরকম 5টা ভিডিও বানাই দিবেন, বা এরকম একটা কুপন কোড আপনার অডিয়েন্সের জন্য থাকবে, যত লোক এই কুপন কোড দিয়ে অর্ডারটা করবে, প্রতিটা অর্ডারের জন্য আপনার জন্য এত% শেয়ার থাকবে, বা এত টাকা প্রফিট থাকবে। সো যত অর্ডার আসবে আমি আপনার সাথে শেয়ার করব। দিস ইজ কল পার্টনারশিপ। সো এইভাবে ডিফারেন্ট পার্টনারশিপ করে আমরা কিন্তু আমাদের বিজনেসটাকে এগিয়ে নিতে পারি। সো এই 11টা হচ্ছে টোটালি আমাদের বিজনেসের গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 11টার মধ্যে আমরা যেটা কথা বলছি, মার্কেট পেনিট্রেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট এক্সপানশন, নিউ জিওগ্রাফি, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি বাড়ানো, শেয়ার অফ ওয়ালেট বাড়ানো, ডাইভার্সিফিকেশন করা, অ্যাকুইজিশন করা, তারপর নিউ চ্যানেলসে বিজনেসকে নেওয়া, এবং বিজনেস পার্টনারশিপের মাধ্যমে বিজনেসকে গ্রোথ আনা। সো আমরা বিজনেস গ্রোথের 11টা স্ট্র্যাটেজি দেখলাম, যে 11টা পয়েন্ট ধরে ধরে আমরা আমাদের বিজনেসগুলোকে আসলে গ্রোথ করাবো। সো এইখানে একটু রিলেটেড করে বলে রাখা ভালো, সেটা হচ্ছে 11টা পয়েন্টই হয়তো অ্যাট এ টাইম এই মুহূর্তে আপনার কাজে লাগবে না, বাট আমরা সবসময় বলেছি আমাদের এই কোর্সগুলোতে অনেক অ্যাডভান্স ম্যাটেরিয়ালসগুলো আপনাদেরকে দিয়ে রাখা হচ্ছে, যেগুলো আপনারা যখন বিজনেস ডে বাই ডে আপগ্রেড করবেন, আগাবেন, তখন এক একটা স্ট্র্যাটেজি বিভিন্ন সময় আপনাদের কিন্তু কন্টিনিউ কাজে লাগতে থাকবে।